ভাইয়া ভালো আছেন? এই তো ভাই ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, এই তারিকুল ইসলাম এটা কি আমাদের হাসিব নাকি? জি জি ভাই। হ্যাঁ হ্যাঁ। ও, কি অবস্থা আচ্ছা হাসিব, আমার ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা আমার নামটা গতকাল এডিট করে দেই না? গতকালকে ক্লাসে ছিলা? হ্যাঁ নিছি বলতে এদের মানে অনুরোধে ঢেকে গিলতে গিলতে তো আমার অবস্থা শেষ। মানে সবার ভাই কাছে নাকি ভাই, ডিভাইস নাই, এই জন্য খুব সমস্যা মানে হচ্ছে। এই একটা বড় ঝামেলা হয়ে যাচ্ছে আর কি। ডিভাইস গুলা দিতে পারতেছে না, মনে হয় এখন পর্যন্ত আসে নাই। কথা বললাম হ্যাঁ যে এই জন্য সব তো নাকি চায়না। গলার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। মানে আজকে আবার 5টা কিভাবে কি করবো আমি সেটা বুঝতেছি না। তো পাঁচটা, এটা হুম। একটা ঝামেলা। এখন আবার ওই লোক মনে হয় একদম কমাই দিছে না? হ্যাঁ 2 জনের গ্রুপ করে দিছে। এই জন্য অন্যজন যে এটা আসলে খুব রিস্কি, মানে টেনশন লাগে আমার অনেক, হ্যাঁ, কারণ খুবই। আসলে ল্যাপটপের প্রবলেম হইলেও তো এটা আসলে হাতে থাকবে না কিছুই। নেট না হয় সলভ করা যায় যে মোবাইল ডাটা অন করে হটস্পট দিয়ে, কিন্তু ইলেকট্রনিক যে কোনো কিছুই তো আসলে ইয়ে হতে পারে। এই হলো অবস্থা। আপনি সেটাই। কোথায় এখন? আর হাসিব, হ্যাঁ। আমি বাসায় আছি মোহাম্মদপুর। আজকে ও লেকচার তো আচ্ছা। ধরো ভার্সিটির জন্য, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই ভার্সিটির জন্য ওটা তুমি ওই প্যাটার্নেই দিও, আবার 19-এর মতো টাইনো না, হ্যাঁ। না না, ডোন্ট ওরি, অসুবিধা নেই। না, এটা ওকে। আমার জন্য না, তোমার জন্যই বললাম আর কি। হ্যাঁ হ্যাঁ তুমি থ্যাংক ইউ, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমরা শুরু করার দিকে যাই। আজকে কি কথা বলবে অফিস থেকে? না ভাই, আপনি শুরু করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসিফ, আমি একটু ওদের ওদের ইচ্ছে। আহ, শিওর। আচ্ছা, গুড মর্নিং সবাই, আশা করি ভালো আছো। তোমাদের বায়োলজি ক্লাস আজকে মানে লেকচার 2। আমরা দুইজন আছি, আমি ডাক্তার সজীব এবং ডাক্তার হাসিব। আমি ঢাকা মেডিকেলে আছি, হাসিব আছে সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে পাশ করছে। তো আমি আসলে যে জন্য বললাম, তোমরা যারা পার্টিসিপেট করবা ক্লাসে, তারা কাইন্ডলি কিউ অ্যান্ড আনসার অপশন, মানে অপশন যেটা আছে সেখানে ভাইয়া ভালো শোনা যাচ্ছে না, বা শীট কবে পাবো, বা টপিকস এর বাইরে অন্য কোনো টপিকস এর কোশ্চেন, এগুলো করবা না, হ্যাঁ। এগুলো যদি করো তাহলে আমাদের অ্যান্সার দিতে সমস্যা হয়। দেখা যাবে যে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার দেওয়া যাবে না যদি তোমরা এইভাবে করো আর কি, হ্যাঁ? তোমরা অলরেডি অনেক লেকচার করে ফেলছো, মানে অ্যাটলিস্ট একটা বা দুইটা লেকচার করছো, তারপর এই ভুলগুলা করো আর কি। আর এমনি যে কথাবার্তা যেগুলা, এগুলা চ্যাট বক্সে বলবা। কোশ্চেন এন্ড অ্যান্সার অপশন যেটা আছে এখানে মোটামুটি শুধু টপিক রিলেটেড কথাবার্তা বলবা। আর এখানে তোমাদের হাসিব ভাইয়া যখন স্ক্রিন শেয়ার করে পড়া শুরু করবে, সেখানে জিনিস খেয়াল রাখবা, তোমরা যেহেতু ভার্সিটির জন্য ট্রাই করতেছো বা ভার্সিটি ফোকাস থাকবে, তো সেই ক্ষেত্রে আমরা আসলে বায়োলজিটাকে মানে খুব ডিটেলসে পড়াটা প্রেফার করি না। কারণ ভার্সিটি কোশ্চেন গুলা সুপারফিশিয়াল বেশি হয়। তারপরও যেই টপিক গুলো তোমাদের ভাইয়ারা এখানে আলোচনা করবে, ওইগুলোই বেসিক্যালি ফোকাস করে পড়াশোনা করবা। ওকে। আর কাইন্ডলি তোমরা কোশ্চেন এন্ড অ্যান্সার যেই অপশনটা আছে সেখানে অবান্তর বা একদম খুব বেশি সিম্পল কোশ্চেন করবা না, তাহলে সেটা ডিসমিস করে দেওয়া হবে অথবা ডিলেট করে দেওয়া হবে। ধন্যবাদ। আচ্ছা আসিফ, শুরু করো। ওকে, থ্যাংক ইউ সজীব ভাই। এনিওয়ে ডিয়ার স্টুডেন্টস, গুড মর্নিং। আমরা গত সপ্তাহে বায়োলজি 1 লেকচার করেছিলাম, যেখানে খুবই ইন্টারেস্টিং টপিক আমরা পড়েছিলাম, যে ভাইরাস, ব্যাকটেরিয়া এন্ড হচ্ছে ফাঙ্গাস। সরি, ভাইরাস, ব্যাকটেরিয়া এন্ড প্রোটোজোয়া, দ্যাট ইজ ম্যালেরিয়া পরজীবী। তো আমরা বলেছিলাম যে ওই টপিকটা শুরু করার উদ্দেশ্য ছিল হচ্ছে আমাদের যাতে পড়তে খুব ভালো লাগে তাই। আজকে আমরা এমন একটা ক্লাস করব যেটা আমাদের আসলে বায়োলজির ফান্ডামেন্টাল একটা ক্লাস, অর্থাৎ এই জায়গাটায় আমাদের সবার বেসিকটা ভালো থাকতে হবে, আদারওয়াইজ আমরা কোনোদিন বোটানি বা বায়োলজি যেখান থেকে প্রশ্ন বলি না কেন ভালো নাম্বার তুলতে পারবো না, কারণ এই চ্যাপ্টারটার সাথে আরো অনেকগুলো চ্যাপ্টারের অনেক যোগসূত্রতা আছে বা যোগসূত্র আছে, সম্পর্ক আছে, যে কারণে এখান থেকে 2টা প্রশ্ন, একটা প্রশ্ন আসার উপরে এই চ্যাপ্টারের গুরুত্ব নির্ভর করে না। এই চ্যাপ্টারের গুরুত্ব নির্ভর করে টোটাল বায়োলজির আন্ডারস্ট্যান্ডিং এর উপরই। বোঝা গেল? সুতরাং আমরা চেষ্টা করব আমাদের কনসেপ্টটা এমন ভাবে করে ক্লিয়ার করে নিতে যাতে আমাদের নিজেদের পড়তেও আর খারাপ না লাগে, প্লাস যতটুকু আমাদের ভার্সিটির জন্য দরকার সেটা যাতে আমাদের আজকের ক্লাসের আলোচনার মধ্যে দিয়ে উঠে আসে, এবং আমরা নিজেরা পড়তে গেলে কি প্যাটার্নে আমরা ফলো করব সেটা তো আমি ডেফিনেটলি বলে দিব। ঠিক আছে? তো ভাইয়া তো আমার পরিচয় বলেই দিল, আমি ডক্টর তরিকুল ইসলাম হাসিব। তো চলো আমরা শুরু করে দিই আমাদের আজকের পড়াশোনা। এবং তোমাদের সুবিধার্থেই আমরা ক্লাসটা করার সময় আমার ভিডিওটা অফ রাখবো যাতে ডিসপ্লেটা তোমাদের সবার জন্য ভালো ভিজিবল হয়, এবং ক্লাস শেষে আমরা আবার ভিডিও অন করে কথা বলবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তো শুরু করা যাক।
আমরা আমাদের আজকে বায়োলজি সেকেন্ড লেকচার, বাট আমাদের আজকে লেকচার হচ্ছে চ্যাপ্টার 1। ওকে, প্রথম চ্যাপ্টারটা আমরা আজকে পড়া শুরু করব। তো আমরা যেটা এতক্ষণ ধরে বলছিলাম যে আমাদের আজকে পড়ার বিষয় হচ্ছে কোষ, সেল বা কোষ। এখন কোষ পড়তে গেলে আমাদের নানান ধরনের চিন্তা মাথায় আসে যে ভাইয়া এই চ্যাপ্টারে এত বিজ্ঞানের নাম, এত সাল, আমার পক্ষে এগুলো কোনোভাবেই সম্ভব না। আমি বলি কি, আমরা আজকের স্লাইডে যে বিজ্ঞানের নামগুলো উল্লেখ করব, হ্যাঁ, আমরা আজকের স্লাইডে যে সালগুলো উল্লেখ করব, তোমার ধরে নিতে হবে এই সালগুলো এবং এই নামগুলো খুব ইম্পর্টেন্ট। তো তুমি এর বাইরে খুব বেশি কিছু না পড়লেও বড় কোনো সমস্যায় পড়বা না। ওকে, তাইলে তোমার আগে স্থির হইতে হবে যে এই চ্যাপ্টারটা আসলে বুঝে পড়া সম্ভব এবং এই চ্যাপ্টারটাও আসলে নিয়ন্ত্রণের বাইরে থাকবে, ব্যাপারটা এমন না। ক্লিয়ার? তাহলে আমরা শুরু করি। সেল শব্দটার নামকরণ যিনি করছেন তাকে বলা হয় রবার্ট হুক। এই রবার্ট হুক নামটা তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই 1665 সালটাও খুব ইম্পর্টেন্ট। উনি সেল নামকরণ করছেন। সেলের বাংলা হচ্ছে প্রকোষ্ঠ। ব্যাপারটা হয়েছে কি, এই যে প্রিজন সেল বলি না আমরা, কয়েদিরা যেখানে থাকে, তো দেখা যায় যে রবার্ট হুক দেখলেন যে একটা টিস্যুর মধ্যে কোষগুলো এরকম একটা প্রকোষ্ঠের মতো হয়ে গেছে, সেখান থেকে উনি নাম করছেন সেল। এবং উনি এই ধারণাটা যে বইয়ে প্রথম লিখছেন সেই বইয়ের নাম মাইক্রোগ্রাফিয়া। এটা পরীক্ষায় খুব আসে যে রবার্ট হুকের লেখা বইয়ের নাম কি, ভার্সিটি পরীক্ষায় বেশি আসে। ঠিক আছে, তাহলে মাইক্রোগ্রাফিয়ার নাম আমরা সবসময় মনে রাখবো। এর সাথে রবার্ট হুককে বলা হয় কোষবিদ্যার জনক। আমরা কোষবিদ্যার ইংরেজি নামটা মনে রাখবো, সাইটোলজি। হ্যাঁ, যদি বলা হয় সাইটোলজির জনককে, আমরা বলবো রবার্ট হুক। কিন্তু এই শব্দের মধ্যে যদি আধুনিক শব্দটা ঢুকে যায়, কোষবিদ্যার আধুনিক জনককে, তখন আমরা বলবো কার্ল পি সোয়ানসন। কার্ল পি সোয়ানসন। যদিও এটা আসার সম্ভাবনা খুবই কম। আমাদের মনে রাখতে হবে কোষবিদ্যার জনককে, সাইটোলজির জনককে, সেটা হচ্ছে রবার্ট হুক। ওকে, আচ্ছা, এখন চলে আসো, আমরা কিছু কিছু ইনফরমেশন আমাদের জানতেই হয়। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বলতে তোমার নিজেরও অনেক বেশি ভালো লাগবে এটা শুনলে। ব্যাপারটা কি, আমরা প্রত্যেকে কিন্তু এই ডিম ব্যাপারটার সাথে পরিচিত। ছোটবেলা থেকে বাবা বলতো ডিম খাও, মা বলতো ডিম খাও, এখনো অনেকের সকাল শুরু হয় ডিম খেয়ে, তাই না? তো ডিম কিন্তু আমাদের জন্য খুবই উপকারী একটা জিনিস। তো এই ডিম যে আস্ত একটা কোষ, এই ব্যাপারে কিন্তু আমরা অনেকেই হয়তো কখনো খেয়াল করি নাই যে ডিমটা এত ভিজিবল একটা জিনিস, সেটা আবার একটা কোষ। আবার এরকম অনেক জিনিস আমরা আমাদের চারপাশে পাই, পাটের আঁশ, তাই না, যেটা একটা কোষ। পেঁয়াজের মধ্যে আমরা অনেকগুলা কোষ দেখতে পারি, অর্থাৎ পুরো পেঁয়াজটাই হচ্ছে কয়েকটা কোষের সমন্বয়। পেঁয়াজের ফালি বা এর মধ্যে একটা ফাইবার, এগুলো একটা কোষ। তাহলে আমরা আমরা খালি চোখেও কিন্তু অনেক কোষ দেখি। তো তুমি যত ডিম দেখছো তার মধ্যে জগতে সবচেয়ে বড় ডিম হচ্ছে উট পাখির ডিম। তুমি যদি গুগল সার্চ করো অস্ট্রিচ এগ, দেখবা বিশাল সাইজের একটা ডিম, বুঝছো? এই একটা ডিম 17 × 12.5 সেন্টিমিটার, তার মানে ডায়ামিটার। চিন্তা করো কত বড়। তো আমরা প্রকৃতিতে সবচেয়ে বড় কোষ কোনটা পাই? উট পাখির ডিম। তেমনি সবচেয়ে ছোট কোষ হচ্ছে মাইকোপ্লাজমা। এটা একটা ব্যাকটেরিয়া, বুঝছো? আমরা গত ক্লাসে কিন্তু বলছিলাম যে ব্যাকটেরিয়া কিন্তু আদিকোষী এবং ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর থাকবে, কিন্তু মাইকোপ্লাজমা এমন এমন একটা ব্যাকটেরিয়া যার কোষ প্রাচীর থাকে না। এই কথাটা বলে দিলাম, এটা যাতে মনে থাকে। এবং ওকে কিভাবে মনে রাখবা? সে মানুষের নিউমোনিয়া করে। ওকে, তাহলে প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম ভুলে গেলে অসুবিধা নাই, কিন্তু মাইকোপ্লাজমা যে নিউমোনিয়া করে এ কথা তোমার মনে থাকলেই হবে। এবং এটা একটা কোষ প্রাচীর বিহীন ব্যাকটেরিয়া। ঠিক আছে, এটাই সবচেয়ে ছোট কোষ। অন্যদিকে নিউরন হচ্ছে মানুষের দেহে সবচেয়ে লম্বা কোষ। ঠিক আছে, সবচেয়ে লম্বা কোষ 1.37 মিটার লম্বা। এটা কিন্তু অনেক বড়। তা তুমি এখন আমাকে বলো তো যে মানুষের দেহে সবচেয়ে ছোট কোষ কোনটা? তোমাকে যদি জিজ্ঞেস করা হয়, বলো সবচেয়ে ছোট কোষ কোনটা, উত্তর হবে প্লাটিলেট। এখন প্লাটিলেট বা অনুচক্রিকা এটা এতই ক্ষুদ্র যে অনেকেই এটাকে কোষ বলতেই চান না, যে এর কোনো নিউক্লিয়াস নাই, এটা এত ছোট্ট জিনিস, অনেক ফাংশন সে করতে পারে না, এটা কোষ না। যদি অনুচক্রিকা না বলো তাহলে বলতে হবে স্পার্ম। ওকে, শুক্রাণু। কিন্তু স্পার্ম কিন্তু অনুচক্রিকার চেয়ে বড়। এই জন্য আমরা বলছি যে সত্যিকার অর্থে মানুষের দেহের সবচেয়ে ছোট কোষ হচ্ছে অনুচক্রিকা। ঠিক আছে, তাহলে আমরা অনেক কিছু শিখে ফেললাম এই চ্যাপ্টার থেকে, এই পেজ থেকে। যে সবচেয়ে ছোট কোষ কোনটা, আমরা বলছি অনুচক্রিকা, সবচেয়ে ছোট কোষ। ঠিক আছে, ওকে। এবার চলে আসো কোষতত্ত্ব। খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এই বিজ্ঞানী দুজনের নাম খুব পরীক্ষায় আসে, যে স্লেইডেন এবং সোয়ান, এদেরকে বলা হয় কোষতত্ত্বের জনক এবং দুজনেই জার্মান বিজ্ঞানী। ওকে, তোমরা কি বলছে
কোষ তত্ত্বে যা বলা হয়েছে তাই আমরা ছোটবেলা থেকে পড়ছি, কোষের ডেফিনেশন পড়ছি না, জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বলে। হ্যাঁ তাই, দেখো গাঠনিক, শারীরবৃত্তিক, সাংগঠনিক একক, প্রত্যেক লাইনের শেষে একটা একক পাবা। জীব কোষ হলো জীবনের মৌলিক একক, কোষ হচ্ছে বংশগতির একক, সর্বপ্রকার জীবী এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। দেখো আমরা গত ক্লাসে যখন বললাম যে ভাইরাসের কোনো কোষ নাই, তখন কিন্তু আমরা বারবার বলছি সে কোনো প্রাণী বা জীব হইতে পারে না, কারণ জীব বা প্রাণী হইতে হলে ন্যূনতম একটা হলেও কোষ থাকতে হয়, এবং সব ধরনের কোষ আগের কোষ থেকে সৃষ্টি হওয়া, তাই না? তুমি সৃষ্টি হয়েছে তোমার বাবা মায়ের শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে তৈরি হওয়া জাইগোট থেকে, তাই না? তার শুক্রাণু ডিম্বাণু কি আগের কোষ না এখানে? তো একইভাবে আমাদের আমাদের শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে। সুতরাং ব্যাপারটা হচ্ছে এরকম, সবসময় নতুন কোষ আসবে, আগের কোষের বিভাজনের ফলে সৃষ্টি হয়ে আসবে। ঠিক আছে, এখন প্রথম কোষ থেকে আসছে সেটার জন্য হয়তো তোমাকে প্রাণী জগতের বা পৃথিবীর উৎপত্তিতে চলে যেতে হবে, তাই না? তাহলে এটাকে বলে কোষ তত্ত্ব। কোষ তত্ত্বের স্লেইডেন এবং সোয়ান, মনে থাকে যেন। এখন চলে আসো কোষের প্রকারভেদ, খুবই ইম্পর্টেন্ট এই পেজটা, আমি একটা স্টার দিয়ে রাখলাম এখানে। হ্যাঁ, দেখো শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে দেহকোষ, জনন কোষ, এবং আমরা মনে রাখবো দেহকোষ উচ্চ শ্রেণীতে দেহকোষ অলওয়েজ ডিপ্লয়েড, জনন কোষ অলওয়েজ হ্যাপ্লয়েড। এবং তোমাদের সবার যে প্রবলেমটা হয়, তোমরা জনন কোষ এবং জনন মাতৃকোষ এই দুইটার মধ্যে গোলমাল পাকায় ফেলো। জনন মাতৃকোষও এক ধরনের দেহকোষ, সুতরাং সেটাও হবে ডিপ্লয়েড, এবং সেই জনন মাতৃকোষের যখন মিওসিস হবে তখন তুমি পাবা জনন কোষ বা গ্যামিট বা শুক্রাণু বা ডিম্বাণু। ঠিক আছে, তাহলে উদাহরণ কি? শুক্রাণু ও ডিম্বাণু। আর এখানে যত গঠনগত স্ট্রাকচার, মূল, কাণ্ড, পাতা, যাই হোয়াট এভার যাই বলো না কেন, সবকিছু তোমার এই দেহ ক্রোমোজোম, দ্যাট ইজ দেহ কোষ থেকে তৈরি হবে। দেহ কোষের মধ্যে থাকবে দেহ ক্রোমোজোম মেনলি, মানে 22 জোড়া, মানে থাকবে সবগুলাই, কিন্তু ফাংশনিং থাকবে 22 জোড়া দেহ ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে দেহ কোষ সবসময় হবে ডিপ্লয়েড, আর জনন কোষ বা গ্যামিট সবসময় হবে হ্যাপ্লয়েড। ঠিক আছে, ওকে, এবার চলে আসো। আচ্ছা, ভালো কথা। তাহলে এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে দেহ কোষে কোন বিভাজন হয়, জনন কোষে কোন বিভাজন হয়? সবাই চোখ বন্ধ করে দাগায় দেয় জনন কোষে হয় মিওসিস। বানাবা তাহলে কোন ডিভিশন লাগবে বলো তো? এটাকে বলে মিওসিস 1। আমরা জানি মিওসিস 1 এক ধরনের পিওর মিওসিস, কিন্তু মিওসিস 2 কি বলতো? মিওসিস 2 হচ্ছে এক ধরনের মাইটোসিস। তাহলে কি বুঝলা? এই যে জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরি হলো, এইটাকে লাগছে মিওসিস, কিন্তু জনন কোষের যে সংখ্যা বাড়তেছে সেখানে কি মিওসিস লাগতেছে? যদিও নাম মিওসিস 2, কিন্তু সেটা আসলে কি? মাইটোসিস। এই জন্য আমরা মনে রাখবো জনন কোষেও মাইটোসিস হয়, দেহ কোষেও মাইটোসিস হয়, মিওসিস হয় জনন মাতৃকোষে, মিওসিস হয় জনন মাতৃকোষে। এই বেসিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আজকের ক্লাসের জন্য। এখন চলে আসো আদিকোষ প্রতিপাদক, ইনফিনিটি স্টার, খুব ভালো করে শিখতে হবে। আমরা আর এই কথাটা একটু বলতে ভুলে গেছি এখানে, সেটা হচ্ছে ধরো এটা হচ্ছে কি ধরনের ক্লাসিফিকেশন? এটা হচ্ছে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে। হ্যাঁ, আর একটা ক্লাসিফিকেশন কি হইতে পারে? অ্যাকর্ডিং টু নিউক্লিয়াসের সংগঠন, মানে নিউক্লিয়াসটা কি সুগঠিত নাকি সুগঠিত না। যদি সুগঠিত নিউক্লিয়াস হয় তাহলে তাকে আমরা বলবো প্রকৃত কোষ। প্রকৃত কোষের বাংলা আরেকটা নাম কি, ইংরেজি নাম কি? ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক, ওকে। অন্যদিকে আদি কোষের আরেকটা নাম কি? প্রোক্যারিওটিক। আমরা মনে রাখবো প্রো মানে আদি, ঠিক আছে, প্রোক্যারিওটিক, ওকে। প্রোক্যারিওটিক মানে আদি কোষ। এখন আসো প্রথম কথা, যেটা সুগঠিত নিউক্লিয়াস যার আছে তাকেই আমরা বলতেছি, সুগঠিত নিউক্লিয়াস যার আছে তাকেই আমরা বলতেছি প্রকৃত কোষী। তাহলে যার নাই সে আদি কোষী। আমরা জানি আমাদের ডিএনএ সূত্রাকার, তার মানে আদি কোষের ডিএনএ কেমন? বৃত্তাকার। ঠিক আছে, আমরা জানি দুজনেরই রাইবোজোম আছে, কিন্তু একটা ওল্ড জেনারেশন 70s, এটার ব্যাখ্যা আমরা সামনে পাবো, আর একটা নিউ জেনারেশন দ্যাট ইজ 80s। ঠিক আছে, আচ্ছা। কোষ বিভাজন শুধুমাত্র অ্যামাইটোসিস পসিবল এখানে। আমরা গত ক্লাসে ব্যাকটেরিয়া দেখছিলাম দ্বিবিভাজন, যেটা এক ধরনের অ্যামাইটোসিস, তাই না? আর এখানে মাইটোসিস মিওসিস দুইটাই সম্ভব, যেটা আগের স্লাইডে আমরা দেখে আসলাম। শ্বসন, এখানে মাইটোকন্ড্রিয়া নাই, কারণ কি? যার সুগঠিত নিউক্লিয়াস নাই তার সাইটোপ্লাজমে গুরুত্বপূর্ণ অঙ্গাণুও নাই, সুতরাং মাইটোকন্ড্রিয়া না থাকলে অবাধ শ্বসন ছাড়া আর কোনো শ্বসন সম্ভব না। কিন্তু এখানে সবাধ শ্বসন হবে কারণ তার মাইটোকন্ড্রিয়া আছে। এই পার্থক্য তুমি খুব ভালো করে শিখে রাখলা, এবং এটা তোমার ম্যাক্সিমাম ভর্তি পরীক্ষায় আসবে। ওকে, আচ্ছা। এখন চলে আসো একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠনে কি কি পাওয়া যাবে। ভেরি ইম্পর্টেন্ট অ্যানাদার স্লাইড। ঠিক আছে, তো আমরা
এখান থেকে অনেক জিনিস শিখবো, কিন্তু আমাদের বেসিক কয়েকটা জিনিস মাথায় সেট করে ফেলতে হবে, যেটা আমাদের ভবিষ্যতে অনেক সুবিধা করে দিবে। যেমন ধরো কোষঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এই তিনটা জিনিসকে বলা হয় একটা কোষের সজীব বস্তু। আর এই তিনটা সজীব বস্তুকে একসাথে বলা হয় প্রোটোপ্লাজম। কি বলা হয়? প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম বললে তার মধ্যে কোষঝিল্লি আসবে, সাইটোপ্লাজম আসবে, নিউক্লিয়াস আসবে। ঠিক আছে? আচ্ছা, এখন হতে জড়বস্তু মানে কি? জড়বস্তু মানে কোষ প্রাচীর, জড়বস্তু মানে কোষ প্রাচীর এবং কোষের মধ্যের কিছু জড়বস্তু। কোষ প্রাচীর একটু পরে আমরা ডিটেলস পড়বো। তাহলে এখন আমাদের কি পড়তে হবে? কোষের মধ্যের জড়বস্তু, যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো এর মধ্যে তিনটা জিনিস আমরা পাই: বর্জ্য পদার্থ, নিঃসৃত পদার্থ, সঞ্চিত পদার্থ। এখন দেখো, সঞ্চিত পদার্থ মুখস্থ করার জন্য তোমাদের কোনো সময় ব্যয় করা উচিত না, বিকজ আমরাও যে তিনটা মেইন খাবার খাই, গাছও সেরকম তিনটা মেইন জিনিস জমা করে। দেখো, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, তাই না? তাহলে শর্করা, আমিষ আর হচ্ছে স্নেহ, এই তিন ধরনের জিনিস গাছ, আমাদের মতো গাছও তিন ধরনের জিনিস জমা করতে পারে। তাহলে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড। ওকে, এরপরে কি শিখবো? নিঃসৃত পদার্থ। এখানে 4 নাম্বার একটা পয়েন্ট আমি অ্যাড করে দেই, সেটা হচ্ছে হরমোন। তাহলে আমরা কি কি শিখলাম? এনজাইম, নেকটার, পিগমেন্ট, হরমোন। পিগমেন্ট মানে রঞ্জক, হরমোন তো হরমোন, নেকটার মানে মধু। ঠিক আছে, মধু। তাহলে এটা একটা সূত্র দিয়ে মনে রাখবা, সেটা হচ্ছে এনএপি। দেখো, আমি তোমাকে সূত্রটা লিখে দিলাম, এনএপি। এটা দিয়ে কি কি হইলো? এনজাইম, নেকটার, পিগমেন্ট, হরমোন। দেখছো, 4টা নামই হয়ে গেছে। তাহলে নিঃসৃত মানে কি? গাছ থেকে এগুলো নিঃসৃত হবে, রিলিজ হবে। তুমি যদি তোমার বাড়ির চারপাশে গাছের দিকে তাকাও, কোনো না কোনো গাছ থেকে কেমন এক ধরনের জিনিস বের হয়ে আসতেছে, তাই না? আঠার মতো, জেলির মতো, আবার আলকাত্রার মতো, এগুলো হচ্ছে তাদের বর্জ্য পদার্থ। আর একটা গাছ থেকে নর্মালি কি কি জিনিস নিঃসৃত হয়, সেগুলো হচ্ছে নিঃসৃত পদার্থ। যেমন আমরা ছোটবেলা থেকেই দেখছি যে কলার মোচা বা অন্য অনেক জিনিসে মধু পাওয়া যায়, সুতরাং নেকটার গ্রন্থি থেকে মধু নিঃসৃত হয়। আবার বিভিন্ন জায়গা থেকে এনজাইম নিঃসৃত না হলে তাদের কাজকর্ম তো ঠিক মতো চলবে না। আবার পাতার মধ্যে রঞ্জক নিঃসৃত না হলে পাতার রং আসবে না, তাই না? এগুলো হচ্ছে নিঃসৃত পদার্থ, এনএপি। আর বর্জ্য পদার্থ আমরা যে নামগুলা বলবো এখন, সেগুলোই হচ্ছে ওর মধ্যে থাকে। ওই যে আলকাত্রার মতো জিনিস বা জেলির মতো জিনিস বা পিতল রঙের অনেক জিনিস বের হয়ে আসতে থাকে না, খুব শক্ত হয়। তাহলে রেজিন, ট্যানিন, গাম, ল্যাটেক্স, অ্যালকালয়েড, জৈব অ্যাসিড, উদাই তেল, খনিজ ক্রিস্টাল। সহজ জিনিস কি? নির্জীব বস্তুর মধ্যে নিঃসৃত আর সঞ্চিত তুমি জানো, এর বাইরে যেগুলো, এগুলো হচ্ছে বর্জ্য। আমরা যেমন মানুষের কিডনি পড়ার সময় আমরা পড়ি না, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলো রিলিজ হয় প্রস্রাবের সাথে। তো একইভাবে উদ্ভিদের তো আর রেচনতন্ত্র নাই বা কিডনি নাই, এই জন্য তার সারা শরীরের যে কোনো জায়গা থেকে এগুলো রিলিজ হইতে পারে। রেজিন, ট্যানিন, গাম, ল্যাটেক্স, অ্যালকালয়েড, জৈব অ্যাসিড, উদাই তেল, খনিজ ক্রিস্টাল। তাহলে জড়বস্তুর অংশের আলোচনা আমরা শেষ করলাম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার চলে আসো কোষঝিল্লি, আমরা একটু পরে পড়বো। সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের মধ্যে ম্যাট্রিক্স থাকে, অঙ্গাণু থাকে। এই অঙ্গাণুর থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। কিরকম প্রশ্ন আসবে? ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কোনটা, ঝিল্লিবিহীন অঙ্গাণু কোনটা। তাহলে আমরা মনে রাখবো, আমি তোমাকে যে সাজেশন দেই, আমার সেই স্টুডেন্ট সময় থেকে আমি এটা ফলো করতাম, সেটা হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো আমি মনে রাখতাম। কারণ কি জানো? ঝিল্লিবদ্ধের মধ্যে যে নামগুলো আছে, এগুলো ম্যাক্সিমাম আমাদের পরিচিত। দেখো, মাইটোকন্ড্রিয়া আমরা জানি, তার কিন্তু ডাবল লেয়ারের একটা পর্দা আছে বাইরে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা চিনি, লাইসোজোম চিনি, গোলগি বডি চিনি, প্লাস্টিডও চিনি। সুতরাং এটা আমাদের শিখলে আমরা দুইটাই পারবো। কিরকম? দেখো, এর মধ্যে একটা নাম আছে তুমি যেটা কখনো শোনো নাই, সেটা হচ্ছে প্রোটিয়েজম। প্রোটিয়েজম শব্দটা শুনলে মনে হবে এর মধ্যে প্রোটিন প্রোটিন একটা ব্যাপার আছে। তো এটা কি জিনিস জানো? এটা হচ্ছে তোমার কোষের মধ্যে যদি অতিরিক্ত কোনো প্রোটিন তৈরি হয়, যেগুলো কোনো কাজে লাগবে না, সেগুলোকে সে নষ্ট করে দেয়, বুঝছো? প্রোটিয়েজম। তো এটা যেহেতু একটা উচ্চ পর্যায়ের জিনিস, এই জন্য তোমাদের বইয়ে এটার ডিটেলস নাই, শুধু নামটা আছে। কিন্তু সূত্রের জন্য আমরা এই শব্দটাকে ব্যবহার করব। ঝিল্লিবিহীন অঙ্গাণু মনে রাখার সূত্র কিভাবে মনে রাখবা? দেখো, খুবই সহজ একটা সূত্র আমি তোমাকে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে প্রোটিয়েজম ই সেরা মামা। ওকে, তাহলে প্রোটিয়েজম ই সেরা মামা। আমাদের অনেক সময় হয় না যে আমাদের 4-5টা মামা আছে, কিন্তু একটা মামা আমাদের খুব পছন্দ, তাই না? তো আজকে থেকে প্রোটিয়েজম আমাদের পছন্দের মামা, সবচেয়ে সেরা মামা। তাহলে আমরা মনে রাখবো প্রোটিয়েজম দিয়ে প্রোটিয়েজম, তো একটা নাম শেখা হয়ে গেল। ই দিয়ে দেখো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সে দিয়ে মনে রাখবো সেন্ট্রিওল, সেন্ট্রিওল। দিয়ে মনে রাখবো রাইবোজোম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই ভুলে যায় যে রাইবোজোমের কোনো পর্দা নাই।
দুইটা মা এখানে, তাই না? একটা দিয়ে মাইক্রোফিলামেন্ট, একটা দিয়ে মাইক্রোটিউবিউল। তাহলে দেখো কত সহজ হয়ে গেল। ঝিল্লিবিহীন অঙ্গাণু মনে রাখার সূত্র প্রোটিয়েজম ই সেরা মামা। আশা করি তোমাদের আর এই যে পরবর্তী যে পেজ সেখানকার এই সূত্র ফলো না করলেও চলবে। তারপরে যদি এখান থেকে কোনোটা তোমাদের ফলো করতে ইচ্ছে হয়, ইউ ক্যান ফলো, নো প্রবলেম। ওকে, তাহলে আমরা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট পেজ পড়ে ফেলছি। আমরা কোষীয় অঙ্গাণুগুলো পড়ার আগে আমরা পোল কোশ্চেনে যাব। তাহলে আমরা এখন এক এক করে বিভিন্ন লেয়ারে চলে যাচ্ছি। প্রথমে কোষ প্রাচীর। কোষ প্রাচীর পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। নাও এই ছবিটা নিয়ে তোমাদের অনেক সমস্যা হয় যে এই ছবিটার মধ্যে আমরা অনেক জিনিস বুঝি নাই। তো সেই ক্ষেত্রে তোমাদের জন্য আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মূলত তোমাকে মনে রাখতে হবে কোষ প্রাচীরের কি কি স্তর থাকতে পারে। একটা হচ্ছে মধ্যপর্দা, তার গায়ে ভেতরের দিকে তৈরি হবে এক স্তরী প্রাথমিক প্রাচীর, তার উপরে 3 স্তরী তৈরি হতে পারে সেকেন্ডারি প্রাচীর। তাহলে 3 স্তরী হতে পারে সেকেন্ডারি, এক স্তরী হয় প্রাইমারি, আর একটা পর্দা যেটা আসলে কন্টিনিউয়াস, কোথাও তেমন কোনো ছেদ পড়ে নাই, তার নাম হচ্ছে মধ্যপর্দা। সমস্যা কি হয় এই ছবিতে যে কতগুলো অনেকগুলো কোষ এসে জড়ো হয়েছে, এইটাই তোমরা অনেকে জানো না। দেখো এইটা একটা কোষ, আবার বাইরে থেকে এটা আরেকটা কোষ আসছে, আবার এই দিক থেকে এটা একটা কোষ। ওকে, তাহলে 3টা কোষ আমরা এখানে জাংশন দেখতেছি, বেসিক্যালি 2টা কোষের জাংশন এখানে আমরা দেখতেছি। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এখানে তুমি একটু খেয়াল করে দেখো, যখনই তুমি দেখবা যে এই পাশ থেকে একটা কোষ আসছে, এই পাশ থেকে একটা কোষ, এদিক থেকেও কিন্তু একটা কোষ আসছে। ওকে, তাহলে 2টা কোষ যখন মিলিত হয়েছে তখন কোন পর্দাটা গায়ে গায়ে লেগে গেল? মধ্য পর্দা। আমরা যদি আরেকটা মানুষের সাথে আমাদের হাত বা আমাদের স্কিন লাগাই, তাহলে স্কিন থেকে স্কিনে তো টাচ হবে, তাই না? একইভাবে মধ্যপর্দা আর মধ্যপর্দা হচ্ছে এখানে টাচ হবে। ঠিক আছে, এখন আসো, হঠাৎ করে তুমি দেখবা যে একটা জায়গায় গিয়ে প্রাথমিক প্রাচীরটা অ্যাবসেন্ট। যেখানে প্রাথমিক প্রাচীর থাকবে না ওই জায়গাটাকে বলা হবে কূপ এলাকা। কি বলা হবে? কূপ এলাকা। এখন ওই কূপ এলাকা বরাবর যদি পাশ থেকে আরেকটা কোষ এসে জড়ো হয়, তাহলে সেই কূপ এলাকা আর এই কূপ এলাকা মিলে তার নাম হবে পিট পেয়ার। ওকে, পেয়ার মানে কি? জোড়া। তাহলে 2টা কূপ এলাকা যখন মুখোমুখি হচ্ছে তখন সেখানে একটাই মাত্র পর্দা, 2টা কোষেরই একটা পর্দা সেখানে মিলে গেল, তার নাম মধ্য পর্দা। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অন্যান্য জায়গাগুলো গ্যাপ। তখন যেটা হবে এখানে ছোট্ট করে একটা চ্যানেল তৈরি হতে পারে। হ্যাঁ, এটাকে বলে প্লাজমোডেজমাটা ফরমেশন। এই প্লাজমোডেজমাটার মাধ্যমে একটা কোষ আর একটা কোষের সাথে যোগাযোগ করতে পারে। আমি আরেকবার বলে দিচ্ছি, যখন একটা কোষ প্রাচীরে প্রাথমিক প্রাচীরটা অ্যাবসেন্ট হয়ে যাবে সেই জায়গাটা আমরা বলবো কূপ এলাকা। এবং কূপ এলাকা বরাবর যদি আরেকটা কোষের কূপ এলাকা এসে জড়ো হয় তখন আমরা সেই জায়গাটাকে বলবো পিট পেয়ার, কারণ 2টা পিট বা কূপ এলাকা মুখোমুখি হয়েছে। ওই অবস্থায় মধ্যপর্দার মধ্যে ছোট্ট একটা চ্যানেল সৃষ্টি হইতে পারে যার মাধ্যমে একটা কোষ আরেকটা কোষের সাথে যোগাযোগ করতে পারবে। ঠিক আছে, এখন আসো, এই জায়গায় আবার লেখা পিট মেমব্রেন, যে ভাই এটা তো বললেন না। মনে রাখবা, যেখানে কূপ এলাকা বা 2টা পিট পেয়ার মুখোমুখি হয়েছে সেখানে মধ্যপর্দা ছাড়া আর কোনো পর্দা নাই, ওই জায়গার মধ্যপর্দাকে বলা হয় পিট মেমব্রেন। পিট মেমব্রেন। ঠিক আছে, এই জায়গাটা নিয়ে অনেকেরই সমস্যা থাকে, আশা করছি এরপর থেকে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এবার আসো, ভর্তি পরীক্ষায় কি আসবে? ভর্তি পরীক্ষায় আসবে প্রত্যেকটা প্রাচীরের রাসায়নিক উপাদান। তাহলে চলো শুরু করি। মধ্যপর্দা থাকবে পেকটিক অ্যাসিড। পেকটিক অ্যাসিড, তার সাথে থাকতে পারে অথবা থাকতে পারে পেকটিন। ঠিক আছে, পেকটিক অ্যাসিড অথবা পেকটিন একই জিনিস। এছাড়া প্রাথমিক প্রাচীরে কি থাকবে? সেলুলোজ, মেইনলি সেলুলোজ, তার সাথে হেমিসেলুলোজ, তার সাথে গ্লাইকোপ্রোটিন। ওকে, সেকেন্ডারিতে কি থাকবে জানো? সেকেন্ডারি প্রাচীরটা খুবই ইন্টারেস্টিং, এটাই সবাই ভুল করে। এখানে বলা হয়েছে কি? লিগনিন। তুমি মনে রাখবা, লিগনিনের সাথে সুবেরিন, লিগনিনের সাথে সুবেরিন। অন্যদিকে এই যে প্রাথমিক প্রাচীরের প্রত্যেকটা উপাদান এখানেও থাকতে পারে, অর্থাৎ সেলুলোজ, তার সাথে হেমিসেলুলোজ, তার সাথে গ্লাইকোপ্রোটিন। তাহলে আমি কি বললাম? প্রাথমিক প্রাচীরে যা যা থাকে সেকেন্ডারি প্রাচীরেও তাই থাকবে, তার সাথে অতিরিক্ত থাকবে লিগনিন, সুবেরিন। সুতরাং কেউ এই ভুলটা করো না যে হেমিসেলুলোজ গ্লাইকোপ্রোটিনকে প্রাথমিক প্রাচীরেরই ফিক্স ধরে ফেললাম না। প্রাথমিক প্রাচীর এগুলো দিয়ে গঠিত, সেকেন্ডারিতে এগুলোও থাকবে, তার সাথে লিগনিন সুবেরিনও জড়ো হবে, যে কারণে এটা মাল্টি লেয়ার, 1 থেকে 3 স্তরী হইতে পারে এই সেকেন্ডারি প্রাচীর। ঠিক আছে, আচ্ছা, তো আমরা প্রায় শেষ দিকে। এখান থেকে আমরা আরেকটা জিনিস মনে রাখবো, ছত্রাকের ক এবং কাইটিনের ক। ছত্রাকের কোষ প্রাচীর যে কাইটিন নির্মিত, এটা অসংখ্যবার ভর্তি পরীক্ষায় আসছে। সুতরাং কোষ প্রাচীর কোথায় কোথায় থাকবে বলতো? ভাইয়া প্রাণীতে থাকবে না, আর হচ্ছে
ব্যাকটেরিয়ার মধ্যে মাইক্রোপ্লাজমাতে থাকবে না, এছাড়া সব জায়গায় কিন্তু কোষ প্রাচীর থাকবে। সুতরাং ছত্রাকেরটা কাইটিন নির্মিত, কিন্তু গত সপ্তাহে যে আমরা পড়ছি ব্যাকটেরিয়া, সেটা কিন্তু নরম, সেটার লিপিড এবং প্রোটিন দ্বারা নির্মিত তার কোষ প্রাচীর। ওকে, তাহলে ছত্রাকের যে কাইটিন এটা কিন্তু মনে রাখবা, নেক্সট অনেকগুলো লেকচারেও আসবে, কিন্তু এটা পরীক্ষায় খুব বেশি আসে। ওকে, অন্যদিকে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে কোষ প্রাচীর, এছাড়া ব্যাকটেরিয়াতেও কোষ প্রাচীর থাকে, যেটা আমরা গত লেকচারে দেখলাম। এখন চলে আসো অ্যানাদার ইম্পর্টেন্ট স্লাইড, যেটা থেকে ভার্সিটি ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, মেডিকেলেও আসবে, যেখানে ভর্তি পরীক্ষা দেবে সেখানে আসবে। সেটা হচ্ছে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। ব্যাপারটা খেয়াল করো, 1000 থেকে 3000 অণু সেলুলোজ মিলে একটা সেলুলোজ চেইন হয়। একটা সেলুলোজ চেইন হইতে 1000 থেকে 3000 অণু সেলুলোজ জাগে। এরকম 100টা সেলুলোজ চেইন মিলে তৈরি হবে একটা ক্রিস্টালাইন মাইসেলি। এই যে ক্রিস্টালাইন মাইসেলি বললাম, এইটাকে বলা হয় কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক, কি স্মলেস্ট স্ট্রাকচারাল ইউনিট, ক্রিস্টালাইন মাইসেলি। অন্যদিকে এইরকম ক্রিস্টালাইন মাইসেলি যখন 20টা এক জায়গায় জড়ো হবে, তার নাম হয়ে যাবে মাইক্রোফাইব্রিল। এই মাইক্রোফাইব্রিলকে আবার বলা হয় কোষ প্রাচীর গঠনের মূল একক। খুব খেয়াল করে কিন্তু, হ্যাঁ, কোষ প্রাচীর গঠনের মূল একক। তাহলে আমরা মাইক্রোফাইব্রিল যেহেতু পাইছি, এরপরেই নিশ্চয়ই ম্যাক্রো পাবো। হ্যাঁ, তাই দেখো 250টা মাইক্রোফাইব্রিল মিলে হবে একটা ম্যাক্রোফাইব্রিল, এবং অসংখ্য ম্যাক্রোফাইব্রিল মিলে হবে একটা তন্তু বা ফাইবার। তাহলে তুমি একটা পাটের আঁশ হাতে নিয়ে দেখতেছো, কিন্তু সেই আঁশটা হইতে গিয়ে ভেতরে এত কাহিনী হয়ে গেছে। ওকে, তাহলে আমরা মনে রাখবো 1000 থেকে 3000 অণু সেলুলোজ দিয়ে হয় একটা সেলুলোজ চেইন, 100টা সেলুলোজ চেইন মিলে হয় একটা ক্রিস্টালাইন মাইসেলি, 20টা এরকম ক্রিস্টালাইন মাইসেলি মিলে হয় একটা মাইক্রোফাইব্রিল, 250টা মাইক্রোফাইব্রিল মিলে একটা ম্যাক্রোফাইব্রিল, এবং অনেক ম্যাক্রোফাইব্রিল মিলে একটা তন্তু বা ফাইবার। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা কি, যে ক্ষুদ্রতম গাঠনিক এককের নাম ক্রিস্টালাইন মাইসেলি, অন্যদিকে কোষ প্রাচীর গঠনের মূল এককের নাম হচ্ছে মাইক্রোফাইব্রিল। এবং এটা ডায়ামিটারটা মনে রাখতে হবে 250 অ্যামস্ট্রং, 250 অ্যামস্ট্রং। তাহলে এই হচ্ছে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন, যেটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার চলে আসো আমরা প্রোটোপ্লাজমে চলে আসি। প্রোটোপ্লাজম মানে তো মনে আছে, কোষ ঝিল্লি, তার সাথে সাইটোপ্লাজম, তার সাথে নিউক্লিয়াস। এখানে ছবিতে নাই, এখানে কোষ গহ্বরের চারদিকে এই প্রোটোপ্লাজম তথা সাইটোপ্লাজমটা একমুখী হয়ে ঘুরতেছে। এই একমুখী ঘুরতে থাকলে তা আমরা কোন কিসের মধ্যে দেখতে পাই? পাতা ঝাঁঝির কোষে দেখতে পাই। কিন্তু যদি এমন হয় এইদিকে একবার ঘুরলো, আবার এইদিকে ঘুরলো, আবার এইদিকে ঘুরতেছে, আবার এইদিকে ঘুরতেছে, কোনো তাল ঠিক নাই, এটাকে বলে বহুমুখী আবর্তন। ট্রাডেস্কেনশিয়ার কোষে এটা দেখা যায়। এখন আবার কিউএনএ তে ঝড় তুলো না যে ট্রাডেস্কেনশিয়া কি জিনিস, এটা একটা বিদেশি গাছ। ওকে, এটার প্রোটোপ্লাজমে কি পাওয়া যাবে? বহুমুখী আবর্তন, মানে নানান দিকে ঘুরতেছে, যেটাকে সার্কুলেশন বলে। আর একমুখী আবর্তনকে বলে রোটেশন। বাংলাদেশে একটা উদ্ভিদ আছে পাতা ঝাঁঝি, এটার কোষে এটা দেখা যায়। শুধু দুইটা উদাহরণ শিখবা, নাথিং, এখান থেকে আর কিচ্ছু শিখতে হবে না। এখন আসো প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। এটা আমরা মোটামুটি সবাই পছন্দ করি, এজন্য ইনফিনিটি স্টার দিলাম না, কারণ এটা আমরা অনেকেই পারি। এবং এটা এমন একটা টপিক যেটা আমাদের এইচএসসি রিটেন, ঢাকা ভার্সিটি রিটেনে আসতে পারে। ঠিক আছে, এখন বিভিন্ন মডেলের নাম, এখন মডেল দেখলেই তো তোমাদের বিভিন্ন মডেলের কথা মনে পড়ে, ওইসব মডেল না। হ্যাঁ, আমরা এখন শিখবো কোষ ঝিল্লির গঠনের জন্য কি কি মডেল প্রস্তাব করা হয়েছিল, শুধু নামগুলো শিখবা। স্যান্ডউইচ মডেল, এটাকে প্রবর্তন করেছেন, এটা হচ্ছে ড্যানিয়েলি এবং ড্যাপসন, ওনাদের নামটা কাজে লাগবে। ঠিক আছে, লিপিড প্রোটিন ট্রাইলেয়ার, ড্যানিয়েলি এবং স্মিথ। একক পর্দা হাইপোথিসিস, এটা একটু বেশি ইম্পর্টেন্ট নামটা, রবার্টসন। একক পর্দা হাইপোথিসিস বা ইউনিট মেম্বার হাইপোথিসিস। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট ফ্লুইড মোজাইক মডেল। এটার সালটা লাগবে, বলছিলাম না কিছু মাত্র সাল আমরা উল্লেখ করব। তাহলে দেখো 1972 আর একটা 1959, তাহলে আমাদের মুক্তিযুদ্ধের পরের বছরই এই ফ্লুইড মোজাইক মডেল প্রবর্তন হয়েছে। 1972 সাল, সিঙ্গার এবং নিকেলসন, এই নাম দুইটা তো অসম্ভব ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রোটিন ক্রিস্টাল মডেল ভ্যান্ডারকফ এবং গ্রিন, ভুলে গেলেও আশা করি কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এখন আমরা দেখব এই ফ্লুইড মোজাইক মডেলের বর্ণনা। খেয়াল করে দেখো, ফ্লুইড মোজাইক মডেল অনুসারে আমাদের মেইনলি মনে রাখতে হবে চারটা জিনিস এখানে থাকে। কয়টা জিনিস? চারটা। নাম্বার 1, দেখো এইটা একটা ফসফোলিপিড লেয়ার, এইটা একটা ফসফোলিপিড লেয়ার, এই জন্য আমরা বলছি ফসফোলিপিড বাইলেয়ার অথবা লিপিড বাইলেয়ার। ঠিক আছে, তাহলে দ্বিস্তরী লিপিড, সোজা কথা দ্বিস্তরী লিপিড, এটা আমরা 1 নম্বরে পাইলাম। এরপরে আমরা পাচ্ছি প্রোটিন, দেখো এইটাকে বলে পেরিফেরাল প্রোটিন, এটাকে বলে অন্তর্নিহিত প্রোটিন, এটাকে বলে লিপিড সম্পৃক্ত প্রোটিন। দেখছো, তাহলে আমরা 3 রকমের প্রোটিন তোমাকে এখানে দেখাইলাম। তাহলে আলটিমেটলি প্রোটিন একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। ঠিক আছে,
এছাড়া আমরা জানি যে প্রোটিনের উপরে কার্বোহাইড্রেট জড়ো হলে তার নাম গ্লাইকোপ্রোটিন, লিপিডের উপরে কার্বোহাইড্রেট জড়ো হলে তার নাম গ্লাইকোলিপিড। তাহলে এই দুই ধরনের কার্বোহাইড্রেটকে একসাথে বলা হয় গ্লাইকোক্যালিক্স। ওকে, তাহলে আমরা মনে রাখবো গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে একসাথে আমরা কি বলছি? গ্লাইকোক্যালিক্স। আর কি বাকি রইলো? কোলেস্টেরল। কোলেস্টেরল, ঠিক আছে। তাহলে এই চারটা জিনিস, ফসফোলিপিড বাইলেয়ার, 3 রকম প্রোটিন, গ্লাইকোক্যালিক্স এবং কোলেস্টেরল, এই চারটা জিনিসকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল অনুসারে কোষঝিল্লির গঠনে প্রধান 4টা উপাদান। ঠিক আছে, এটা পরীক্ষায় আসবে। এখন তুমি অনেকেই কনফিউজড হয়ে গেছো যে ভাইয়া চ্যানেল প্রোটিনটা কি জিনিস। দেখো খেয়াল করে, এইটা এমন একটা প্রোটিন, সে 2 স্তরকেই কভার করছে, তাই না? সুতরাং এর মধ্য দিয়ে চাইলে বাইরে থেকে কোনো জিনিস ভেতরে ঢুকতে পারবে, ভেতর থেকে কোনো জিনিস বাইরে যেতে পারবে। সুতরাং চ্যানেল প্রোটিনটা আসলে এক ধরনের অন্তর্নিহিত বা ইন্টিগ্রাল প্রোটিন। ঠিক আছে, ওকে। তাহলে আশা করছি এই মডেল অনুসারে যদি প্রশ্ন আসে তুমি সিম্পলি উত্তর করে দিবা যে কোনটা এর মধ্যে থাকবে বা থাকবে না। আমরা একটু পরে পোলে সম্ভবত এরকম একটা কোশ্চেন পাবো। ওকে, কোষ ঝিল্লির কাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা ঝিল্লি যখনই আমরা শুনবো তখন তার কমন কিছু ফাংশন আমাদের মাথায় এমনি ঢুকে যাবে, যে সে সবার বাইরে থাকে, তার মানে সে এর ভেতরে জিনিসগুলোকে প্রোটেকশন দিবে, সে হচ্ছে বাইরে থেকে ভেতরে, ভেতর থেকে বাইরে বিভিন্ন জিনিসের যাতায়াত মেনটেন করবে, তাই না? এগুলো আমরা পারবো। আমাদের মনে থাকবে না কোনটা বলতো? বিভিন্ন বৃহৎ অণু সংশ্লেষ করা। দেখছো, এই যে বিভিন্ন ম্যাক্রোমৌল তৈরি করে, এটা আমরা মনে রাখতে পারি। যেমন একটা বড় মৌলর বা বড় বৃহৎ অণু সংশ্লেষ করার একটা উদাহরণ হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হয় কোষ ঝিল্লি থেকে। মন থাকবে, একটু পরে আমরা পড়বো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে আমরা শিখলাম যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হয় কোত্থেকে? এই কোষ ঝিল্লি থেকে। ঠিক আছে, এবং সে ফ্যাগোসাইটোসিস করতে পারে, পিনোসাইটোসিস করতে পারে। মানে ধরো এটা একটা কোষ ঝিল্লি, সে কিন্তু চাইলেই ভিতরের দিকে একটা গহ্বরের মতো টেনে নিয়ে কোনো জিনিসকে এখানে ঢুকাই ফেলতে পারে, তখন এখান থেকে লাইসোজাইম এসে তাকে মেরে ফেলবে। বুঝতে পারছো? সুতরাং সে কিন্তু ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস করতে পারবে। তার গায়ে অনেক অ্যান্টিজেন লেগে থাকতে পারে, যেমন আমরা ব্লাড গ্রুপ পড়ি না, এই ব্লাড গ্রুপের অ্যান্টিজেন কিন্তু লোহিত কণিকার কোষ ঝিল্লির গায়ে থাকে। সুতরাং কোষ ঝিল্লির গায়ে অ্যান্টিজেন লেগে থাকতে পারে। এই যে দেখো, এটাই আমরা এখানে উল্লেখ করছি, এটাই হচ্ছে এই অ্যান্টিজেন। দেখো এবিও ব্লাড গ্রুপ অ্যান্টিজেন এখানে থাকে। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে আমরা অনেক জিনিস ইম্পর্টেন্ট ফাংশন শিখলাম, যে কটা বললাম একটা বেশি বেশি মনে রাখবা। আচ্ছা, এখন চলে আসো, আমরা পোল কোশ্চেনে যাব। অঙ্গাণুগুলো পড়ার আগে আমরা আমাদের পোলে চলে যাব। তাহলে তোমাদের জন্য প্রথম পোল আমি লঞ্চ করছি, তোমরা সবাই প্রশ্নটাকে সুন্দর করে পড়বা, তারপরে উত্তর দিবা। দেখো তোমাদের ডিসপ্লেতে এখন পোল দেখা যাচ্ছে। নিচের কোন জীবে আদিকোষ থাকে? তার মানে আমরা ব্রায়োফাইট যারা আনসার করছে তারা জানেই না ব্রায়োফাইট কি। ব্রায়োফাইট মানে হচ্ছে মস। মস তো দেখতে মখমলের মতো সবুজ, তাই না? তো নিশ্চয়ই এটা প্রকৃতকোষী। ছত্রাক এটাও প্রকৃতকোষী। শৈবাল প্রকৃত। উত্তর হবে কি? কেবলমাত্র ব্যাকটেরিয়া। তাহলে এটা তোমাদের কিন্তু সবার পারা উচিত ছিল। তারপরে অনেক ভালো পারছো, অলমোস্ট 90%। ঠিক আছে, তোমরা রেজাল্টটা দেখে নিলা। আমরা আমাদের নেক্সট অংশে যাই। অঙ্গাণুগুলো পড়ে আমরা ক্রোমোজোম বা নিউক্লিয়াস পড়ার আগে আবার আমরা পোলে আসবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আর একটা পোল আছে, তোমরা একটু উত্তর দাও, দেখি তোমরা পারো কিনা। ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী সেল মেমব্রেনের গাঠনিক উপাদান 9। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট 90% স্টুডেন্ট কারেক্ট আনসার করছে। দেখো, লিপিড বাইলেয়ার তো বলেই দিলাম। মেমব্রেন প্রোটিন 3 রকম প্রোটিনের মধ্যে একটা, তাই না? এটা তো হবে। কোলেস্ট্রল আমি বললাম থাকবে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে স্টার্চ। তাহলে স্টার্চ নামে কোনো জিনিস কিন্তু আমরা ওখানে বলিনি আলাদা করে, তাই না? ওকে, তো তোমরা অনেকেই কারেক্ট আনসার দিয়েছো, সবাইকে থ্যাংক ইউ। এবার চলে আসো, আমরা অঙ্গাণুগুলো পড়া শুরু করে দিই। প্রথমেই পড়বো রাইবোজোম। আমি প্রত্যেকটা অঙ্গাণু পড়ার শুরুতেই এর অন্য নাম কি আছে সেটা বলে দিব, যেটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। রাইবোজোমকে কি বলা হয়? কোষের প্রোটিন ফ্যাক্টরি। কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। সুতরাং আমরা মনে রাখবো রাইবোজোমের ডাক নাম হচ্ছে কোষের প্রোটিন ফ্যাক্টরি। তাহলে কোষের মধ্যে বসে সে শুধু প্রোটিনই বানাবে। কেমন? এটা আবিষ্কারক হচ্ছে ডক্টর আলবার্ট ক্লড। যকৃত কোষে এটা পাইছিলেন। নামকরণ করছেন রবার্টস। দেখো, আর এবং রাইবোজোম, রবার্টস নামকরণ করছেন। ঠিক আছে, রাইবোজোমে কি থাকে? মেইনলি প্রোটিন থাকে আর রাইবোজোমাল আরএনএ থাকে। প্রোটিন থাকে, রাইবোজোমাল আরএনএ থাকে। এখন এর মেইন কাজ প্রোটিন সংশ্লেষ করা। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা।
এর সাথে সে স্নেহ বিপাকে হেল্প করতে পারে, স্নেহ বিপাকে হেল্প করতে পারে, দুইটা মনে রাখবা। একসাথে অনেক রাইবোজোম যা থাকলে তাকে আমরা বলি পলিরাইবোজোম। এটা খুব সহজ জিনিস, পলিরাইবোজোম। এখন ঝামেলা যেখানে সেখানে আমরা চলে আসি যে ভাইয়া এই যে 80s 70s এই কাহিনী তো আমি কিছুই বুঝি না, এবং এটা নিয়ে সবাই দেখা গেল অনেক কোশ্চেন করে বসে থাকে। খেয়াল করো, আমরা বলছি আদি কোষের রাইবোজোম হচ্ছে 70s, প্রকৃত কোষের রাইবোজোম হচ্ছে 80s। এখন যখনই আমরা দেখি এই 80s এর মধ্যে আবার দুইটা সাব ইউনিট পাওয়া যেতে পারে, একটা 60 আর একটা 40, এবং এই যে যোগফল হিসেবে আমরা হিসেব করতে যাই, দেখা গেল 60 আর 40 মিলে 100 হওয়ার কথা, হয়েছে 80। যে এ আবার কেমন যোগ? না, আমরা করতেছি ইঞ্জিনিয়ারিং কোচিং, এই ধরনের কোনো যোগের নাম তো আমরা জীবনে দেখি নাই। তা আসলে এটা যোগফল না। ব্যাপারটা হয়েছে কি, তোমরা সেন্ট্রিফিউজ যন্ত্র, তোমরা যদি সেন্ট্রিফিউগেশন মেশিন লেখো বা সেন্ট্রিফিউজ যন্ত্র লেখো গুগলে, তাহলে তুমি ছবি দেখতে পাবা যে এমন একটা যন্ত্র যেখানে নির্দিষ্ট একটা টেস্ট টিউবকে রাখলে মিনিটে কয়েক হাজার বার করে ঘোরানো যায়। তো আমরা যখন বিভিন্ন রক্ত টেস্ট টিউবে নিয়ে যখন উপাদানগুলো আলাদা করতে চাই, তখনও কিন্তু আমাদের সেন্ট্রিফিউজ যন্ত্রটা দিতে হয়। তা তুমি মনে রাখবা, যখন তুমি একটা কোষ থেকে সাইটোপ্লাজমের ওই যে ম্যাট্রিক্স বা জেলির মতো জিনিসটাকে তুলে নিয়ে একটা টেস্ট টিউবে রাখবা, দেন সেটাকে সেন্ট্রিফিউজ করবা, তখন রাইবোজোমের এই যে ইউনিটগুলা, বড় ইউনিট ছোট ইউনিট, এদের যে তলানিপরণের হার বা অধঃক্ষেপণ রেট, এইটাকে বলা হয় এস। এবং এইটার নামটা নেওয়া হয়েছে কোত্থেকে? ডক্টর ভেদবার্গের নাম থেকে। তাহলে ভেদবার্গের নাম লিখতে আগে একটা এস আছে, কেমন? এই এস থেকে নেওয়া হয়েছে এই এস নামটা। তাহলে এস হচ্ছে সেডিমেন্টেশন কোশেন্ট বা অধঃক্ষেপণ ধ্রুবক। তা তুমি চিন্তা করো, এটা হচ্ছে ধরো ছোট খণ্ড, এটা হচ্ছে বড় খণ্ড। এখন তুমি তাদেরকে আলাদা করে তুমি যদি সেন্ট্রিফিউজ করো, তাহলে তাদের পতনের হার হবে একরকম। যেমন বড়টার জন্য হবে 60s, ছোটটার জন্য হবে 40s। কিন্তু when they are in combination, তখন দেখো সারফেস এরিয়া কিন্তু কমে গেল, তাই না? একসাথে হয়ে গেল। আর এখানে কিন্তু আলাদা আলাদা ছিল, মানে কি এটার পুরো একটা বিশাল আলাদা এরিয়া ছিল, এটা আলাদা এরিয়া ছিল, তাই আলাদা রেজাল্ট। বাট যখন একসাথে হয়ে গেছে তখন একটা একক কণার মতো আচরণ করতেছে, এই জন্য টোটাল রেট আবার চেঞ্জ হয়ে গেছে। কিন্তু সেটা অবশ্যই যোগফল না, বুঝতে পারছো? এটা আসলে ফিজিক্স। তাহলে 80s হয়ে গেল। একইভাবে তুমি যখন আদি কোষে যাবা, তখন তুমি বড় খণ্ডের জন্য পাবা 50s, ছোটটার জন্য পাবা 30s, বাট একসাথে গেলে তুমি পাবা 70s। সুতরাং এটা দিয়ে বোঝা যায় রাইবোজোমের দুইটা জেনারেশন, একটা ওল্ড ক্যাটাগরি আর একটা নিউয়েস্ট ক্যাটাগরি। এই জন্য নিউয়েস্টার ফাংশন অনেক বেশি আর নিউয়েস্টার অনেক ভ্যারিয়েশন আছে। কিন্তু এই ওল্ডটা যেটা ব্যাকটেরিয়ার মধ্যে পাওয়া যায়, সেটা ওই একই রকম ভাবে এখনো আগের মতোই পড়ে রয়েছে, কেমন? তাহলে আমরা এই এস নিয়ে আর যাতে ঝামেলায় না পড়ি, আমরা মনে রাখবো এটা হচ্ছে অধঃক্ষেপণ ধ্রুবক, এটা একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? এটা বিজ্ঞানীর নাম থেকে নেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, তাহলে বড় খণ্ডটাই হচ্ছে এখানে সেই 60s, ছোটটা 40s। আদিকোষীর ক্ষেত্রে বড় খণ্ডটা 50s, ছোটটা 30s, ঠিক আছে? আর এই যদি খণ্ড হিসেবে না বলি, তাহলে আমরা বলবো যে প্রকৃত কোষের রাইবোজোম 80s, আদিকোষের রাইবোজোম 70s। ওকে, এবং একটা সুন্দর তথ্য দেয়া আছে, দেখো, একটা ইকোলাই কোষের শুষ্ক ওজনের প্রায় 22 ভাগই নাকি রাইবোজোম। তাহলে চিন্তা করো, একটা ইকোলাইয়ের মধ্যে কি পরিমাণ রাইবোজোম থাকে, তার মানে সে কি পরিমাণ প্রোটিন বানাতে পারে এবং সে কি পরিমাণ বংশ বিস্তার করতে পারে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এর মাধ্যমে রাইবোজোমের আলোচনা শেষ করলাম। পোল কোশ্চেন আমি ক্রোমোজোম পড়ার আগে বা নিউক্লিয়াস পড়ার আগে দিব। গোলগি বডির আমরা যথারীতি প্রত্যেকটা নামের শুরুতে অন্য নামগুলো শিখবো। গোলগি বডির ডাক নাম হচ্ছে কোষের প্যাকেজিং কেন্দ্র। প্যাকেজিং কেন্দ্র আমরা মনে রাখবো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেসব জিনিস তৈরি করে তাদেরকে প্যাকেজ করে বা প্যাকেট করে রাখবো হচ্ছে এই গোলগি বডি। তো দেখলে মনে হবে সবকিছু গোলগি বডি থেকে তৈরি হচ্ছে, আসলে তা না। এগুলো হচ্ছে গোলগি বডির মধ্যে জমা করে রাখা হয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাছ থেকে নিয়ে, ঠিক আছে? তাহলে সবচেয়ে মজা হচ্ছে এটার বিজ্ঞানীর নাম পড়া, তাই না? ক্যামিলো গোলগি। যে সব জিনিস যদি এরকম হইতো, ক্যামিলো গোলগি আবিষ্কার করছে গোলগি বডি। দেখো 1998 না, কিন্তু 1898। হ্যাঁ, বি ভেরি ভেরি কেয়ারফুল। তোমার জন্মের 2 বছর 3 বছর আগের 100 বছর আগে, বুঝতে পারছো? তাহলে পেঁচা এবং বিড়ালের নার্ভ সেল থেকে প্রথমে এটা আবিষ্কার করেন। ওকে, এবং এটা কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে সৃষ্টি হয়, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলগি বডি তৈরি হয়, মনে থাকে যেন। এর আবরণীতে 60 ভাগ প্রোটিন পাওয়া যায়, 40 ভাগ লিপিড পাওয়া যায়। এখানে একটা কথা আসে নাই, 40 ভাগ লিপিড হবে এখানে, হ্যাঁ, 40 ভাগ লিপিড। তারপরে হবে ফ্যাটি অ্যাসিড, ভিটামিন কে, ক্যারোটিনয়েড। দেখো খুব সহজ, কিরকম সহজ? ক্যামিলো গোলগিতে ক, ভিটামিন কে তে ক, ক্যারোটিনয়েড সে ক। আশা করি আর কোনো সমস্যা হবে না যে ভিটামিন কে এবং ক্যারোটিনয়েড কই যেন থাকে, কই যেন থাকে। শুনলেই মনে পড়বে এটা গোলগি বডিতে থাকে, কারণ ক্যামিলো গোলগি।
ওকে, গোলগি বডির গঠনে আমরা 3 রকম জিনিস পাইতে পারি, সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকুওল। তোমার যেটা সবচেয়ে প্রবলেম হবে এই ভ্যাকুওল নিয়ে, কারণ কি জানো, একটু পরেই যে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়বো সেখানে ভ্যাকুওলের বদলে থাকে টিউবিউল। তুমি মাথায় সেট করে নাও, সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকুওল, এই 3টা জিনিস আমরা পাবো গোলগি বডিতে। তাহলে এগুলোকে বলে সিস্টার্নি, এগুলো হচ্ছে ভেসিকল, ভেসিকল, আর এই ভেসিকলের আর একটা টাইপই হচ্ছে এই ভ্যাকুওল, কাইন্ড অফ একই রকম। ঠিক আছে, বড় গহ্বর, হ্যাঁ ক্ষুদ্র আর বড় একই কথা, ছোট্ট হইলে সেটা ভেসিকল, বড় হইলে ভ্যাকুওল। ওকে, তাহলে গোলগি বডি সম্পর্কে আমাদের আরেকটু জানার আছে, আমরা পরের স্লাইডে চলে যাই। সেটা হচ্ছে গোলগি বডির আরো অনেকগুলা নাম আছে, একবার মেডিকেল ভর্তি পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসছিল। এই যে গোলগি বডি বা ডিকটায়োজম বা ইডিওজম বা লাইপোকন্ড্রিয়া, খেয়াল করছো, লাইপোকন্ড্রিয়া, তাহলে অনেকগুলা নাম কিন্তু এখানে তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে ইডিওজম, ডিকটায়োজম, লাইপোকন্ড্রিয়া। এখন আসে গোলগি বডির কাজ, অনেকগুলা জিনিস আমরা এখান থেকে জানবো। দেখো এখানে একটু ক্লারিফাই তোমাকে করে দিই, বলছে লাইসোজোম তৈরি করা, ব্যাপারটা কিন্তু তা না। লাইসোজোমও তৈরি হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, কিন্তু এরা আসলে সঞ্চয় বা জমা থাকবে হচ্ছে কিসের মধ্যে, জমা থাকবে হচ্ছে গোলগি বডির মধ্যে। তাহলে তৈরি হবে কোত্থেকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন একটা জিনিস মনে রাখবা, তুমি গোলগি বডির আগেই কোনটা পড়ছো, রাইবোজোম। রাইবোজোম আমি কি বলছিলাম, প্রোটিন তৈরি করে। তাহলে মনে রাখবা গোলগি বডি হচ্ছে অপ্রোটিন জাতীয় জিনিস তৈরি করে, মনে থাকবে। রাইবোজোম তৈরি করে প্রোটিন জাতীয় জিনিস, এর পরের টপিক গোলগি বডি, ও তৈরি করে অপ্রোটিন জাতীয় জিনিস। ঠিক আছে, কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরি করে, এবং যে কারণে তার নাম প্যাকেজিং কেন্দ্র, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের তৈরি করা জিনিসপত্রকে প্যাকিং করে রাখে। ঠিক আছে, আচ্ছা, ওই যে কোনো জিনিস সঞ্চয় থাকলে মনে করবে এটা গোলগি বডি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করে। আমরা জানি শুক্রাণুর মাথায় ক্যাপের মতো একটা জিনিস থাকে, তার নাম অ্যাক্রোজোম, এটা তৈরি হয় গোলগি বডি থেকে। ঠিক আছে, আর উদ্ভিদে এটাকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়, কারণ উদ্ভিদের জন্য গোলগি বডিতে দেখা যায় প্রচুর কার্বোহাইড্রেট জমা থাকে। ঠিক আছে, এই জন্য কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। সো আমরা কি মনে রাখবো, অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষ করা এর কাজ, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বিভিন্ন জিনিস তৈরি করা, জমা করে রাখা এর কাজ, শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করা এর কাজ। ঠিক আছে, অন্য নাম ডিকটায়োজম, ইডিওজম, লাইপোকন্ড্রিয়া। গোলগি বডি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এবার চলে আসো লাইসোজোম। দেখো দাদু, ওকে, দা দুবে, তাহলে আমরা মনে রাখবো দা দুবে এটার নামকরণ করেন। ঠিক আছে, দা দুবে, ওকে, আচ্ছা, তাহলে দা দুবে এটার নামকরণ করেন। এখন আসো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কিন্তু এদের উৎপত্তি হয়। দেখো গোলগি বডি থেকে প্যাকেজকৃত, যেটা আমরা মাত্রই শিখে আসলাম, অর্থাৎ লাইসোজোমের উৎপত্তি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, কিন্তু তারা জমা থাকে কোথায়, গোলগি বডি কর্তৃক তারা জমা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, এবার আসো শ্বেতকণিকার কোষে অধিক সংখ্যক লাইসোজোম থাকে। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। তোমাদের কি মনে আছে লাইসোজোম থেকে একটা এনজাইম রিলিজ হইতে পারে, সেই এনজাইমের নাম হচ্ছে লাইসোজাইম। এই লাইসোজাইম নামক এনজাইমটা কি কাজে অবশ্যই লাগবে বলতো, কি কাজে লাগবে, ফ্যাগোসাইটোসিস করার জন্য লাগবে, মন থাকবে। তাহলে ফ্যাগোসাইটোসিস করতে পারে কারা, শ্বেত রক্তকণিকা। সুতরাং শ্বেত রক্তকণিকায় লাইসোজোম বেশি থাকবে না কম থাকবে, অবশ্যই বেশি থাকবে। এবং আমরা একই সাথে সূত্র শিখে নিব, সেটা হচ্ছে লিংক। লিংক দিয়ে আমরা মনে রাখবো যে কোথায় কোথায় অধিক পরিমাণ, কোথায় কোথায় অধিক পরিমাণে এই ডাব্লিউবিসি এই লাইসোজোম গুলো থাকবে। তাহলে লিভার, ইন্টেস্টাইন, নার্ভ, কিডনি, মনে থাকবে এই সমস্ত অঙ্গে, এই সমস্ত অঙ্গে বেশি বেশি তুমি হচ্ছে এই লাইসোজোম পাবা। কারণ কি জানো, এই প্রত্যেকটা অঙ্গে, এই প্রত্যেকটা অঙ্গে বেশি বেশি শ্বেত রক্তকণিকা পাওয়া যায়। মনে থাকবে লিভার, ইন্টেস্টাইন, নার্ভ, কিডনি, এই লিংক দিয়ে আমরা মনে রাখবো এই সমস্ত অঙ্গে বেশি বেশি লাইসোজোম থাকে। কারণ কি, এই সমস্ত অঙ্গে বেশি বেশি শ্বেত রক্তকণিকা পাওয়া যায়। উদ্ভিদের মধ্যে কি লাইসোজোম থাকতে পারে, আগে বলা হয়তো থাকে না, এখন বলা হচ্ছে থাকে, এবং সেই লাইসোজোমকে বলা হবে স্ফেরোজোম বা অলিওজোম। স্ফেরোজোম বা অলিওজোম, ঠিক আছে, স্ফেরোজোম বা অলিওজোম। লোহিত কণিকায় লাইসোজোম থাকে না। আচ্ছা কেন থাকবে, লোহিত কণিকা কি কোনো মারামারি করে, ফ্যাগোসাইটোসিস করে, করে না। সুতরাং সে তো নিরীহ বান্দা, সে অক্সিজেন ট্রান্সপোর্ট করতে করতেই দিশেহারা, সে আবার মারামারি করবে কখন, এই জন্য লোহিত কণিকায় কোনো লাইসোজোম থাকে না। ওকে, এবার চলে আসি আমরা লাইসোজোমের কাজ। ও ভালো কথা, লাইসোজোমের তো আমরা পরিচয় লিখি নাই, তাই না? তো লাইসোজোমের পরিচয় আমাদের জানতে হবে না, সেটা হচ্ছে আত্মহননশীল অঙ্গাণু, সুইসাইডাল অর্গানেল বা আত্মহননশীল অঙ্গাণু। আমরা শুরুতেই বলছিলাম যে আমরা এই ক্লাসে প্রত্যেকটা অঙ্গাণুর নামগুলো আমরা শিখে রাখবো, যেটা পরীক্ষায় অহরহ আসে। এখন আসো কেন তাকে সুইসাইডাল অঙ্গাণু বলা হচ্ছে, সেটা তুমি পরের স্লাইড থেকে বুঝবা। দেখো সে কি করে জানো,
নিজে বিদীর্ণ হয়ে তার নিজের কোষের ঝিল্লিকে নষ্ট করে পার্শ্ববর্তী কোষগুলোর কোষ প্রাচীর কোষ ঝিল্লিকে আঘাত করতে পারে। এটা কখন হয় জানো? যখন একটা মানুষ অনেক বেশি দিন না খেয়ে থাকে, কোথাও আটকা পড়ে আছে যেখানে কোনো খাবার নাই, যেখানে বডির মধ্যে সব ধরনের এই হিমোস্টাসিস বা কি বলে ব্যালেন্স করার ক্ষমতা নষ্ট হয়ে যায়, তখন এই মেমব্রেন বা পর্দাগুলো রাপচার হওয়া শুরু করে। তো লাইসোজোম কিন্তু একটা আবরণীবদ্ধ অঙ্গাণু। যখন লাইসোজোমের পর্দা ফেটে যাবে সেখান থেকে কি বের হয়ে আসবে? লাইসোজাইম। তখন লাইসোজাইম কি করবে? ওই নিজের কোষের কোষ প্রাচীর কোষ ঝিল্লিকে নষ্ট করে দিবে। একইভাবে পাশাপাশি যতগুলো কোষ আছে সবাইকে আঘাত করা শুরু করবে। এই অভ্যাসটাকে বলে স্বগ্রাসী বা অটোফ্যাগি। এই জন্য আমরা তাকে কি বলছি? আত্মহননশীল অঙ্গাণু। আর যেটা আমরা শুরু থেকেই জানি যে ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস করতে হলে তারকে লাগবেই। এবং খুবই ইম্পর্টেন্ট একটা কথা আজকে শিখে নাও যে শুক্রাণুর লাইসোজোম থেকে হায়ালুরোনিডেজ নামে একটা এনজাইম রিলিজ হয়। এই এনজাইম না থাকলে আমাদের পৃথিবীতে আসাই হইতো না। কিসের ইঞ্জিনিয়ারিং কোচিং আর কিসের ডাক্তারি কোচিং বা মেডিকেল কোচিং, আমরা পৃথিবীতেই আসতে পারতাম না। বুঝো না ব্যাপারটা? আসলে কি খেয়াল করো, ধরো এটা একটা শুক্রাণু। তো আমরা তো জানি যে আমাদের জীবনটা শুরু হয়েছে কম্পিটিশন দিয়ে। এটা একটা ডিম্বাণু। তো এই ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য অনেক শুক্রাণু আগায় যাচ্ছে, কিন্তু একজন ছিল, সে হচ্ছে উসাইন বোল্ট। দেখো সে কিন্তু সবার আগে পৌঁছে গেছে, দেখছো? ওরা তো হতাশ, হায় হায়, দেখো এরা কিন্তু পৌঁছায় গেছে। কিন্তু পৌঁছালেও এই শুক্রাণুর নিউক্লিয়াস এখানে ঢুকতে পারবে না যদি না এই ডিম্বাণুর দেয়াল তুমি ছিদ্র করে দিতে পারো। এই ডিম্বাণুর দেয়াল ছিদ্র করার জন্য এই শুক্রাণুর মস্তক থেকে রিলিজ হয়, শুক্রাণুর মস্তক থেকে রিলিজ হয় সেই হায়ালুরো নিডেজ নামক এনজাইম। শুক্রাণুর অ্যাক্রোজোম থেকে সেখানে কি থাকে? লাইসোজোম। সে রিলিজ করে এই হায়ালুরোনিডেজ, যার ফলে এই শুক্রাণুটা এখন এখানে প্রবেশ করতে পারবে নিউক্লিয়াসটা, এবং এখানে কি হওয়া সম্ভব? নিষেক হওয়া সম্ভব। তাহলে চিন্তা করো যে আমাদের উৎপত্তির সাথে যে এনজাইম জড়িত, যে এনজাইমের কাছ থেকে তুমি ঋণী, তার নাম হচ্ছে হায়ালুরোনিডেজ এনজাইম। এই এনজাইম তাহলে কোত্থেকে আসে? লাইসোজোম থেকে রিলিজ হয়। ওকে, তাহলে আমরা আরেকটা ইন্টারেস্টিং টপিক শিখে ফেললাম। নাও আমরা চলে আসছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটাকে বলা হয় কোষের পরিবহন তন্ত্র। মনে রাখবা, এটাকে বলা হয় কোষের পরিবহন তন্ত্র। কারণ কি জানো? তুমি দেখো, তাকায় দেখো কত বড় একটা জায়গা, সে পুরো জায়গায় চ্যানেল বা নালীর মতো কাজ করছে। তো এখান থেকে একটা জিনিস নিউক্লিয়াসের ভেতর থেকে সে নিয়ে আসলো, সে সাইটোপ্লাজমে ছেড়ে দিতে পারবে। ওকে, এই জন্য এটাকে বলা হয় কোষের পরিবহন তন্ত্র। আমরা মনে রাখবো এটা দুই রকম। দেখো, যেটার গায়ে সাদা ডট ডট দেখা যায়, এই সাদা ডটগুলো হচ্ছে রাইবোজোম। তাহলে রাইবোজোম যেখানে লেগে থাকবে তার নাম অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কারণ রাইবোজোম দানাদার, ওর কারণে নাম হয়ে গেছে রাফ বা অমসৃণ। আর যার গায়ে রাইবোজোম নাই তার নাম মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তোমার পরীক্ষার জন্য দুইটার ফাংশন ইম্পর্টেন্ট। তবে সবাই জানে যে অমসৃণের গায়ে যেহেতু রাইবোজোম লেগে থাকে, তাই তার কাজ কি হবে? প্রোটিন তৈরি করা। তাহলে সবার ঝামেলা হয় মসৃণটাতে, আমরা পরের পেজে সেটাতে আসবো। তার আগে আসো, এখানেও আবার আরেকজন বিজ্ঞানী ক্লড, রাইবোজোমেও যার নাম পাইছিলাম, উনি এটা আবিষ্কার করছেন। এবং এখানে 15 ধরনের এনজাইম পাওয়া যায় এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। আচ্ছা, আমি একটা জিনিস তোমাকে তাহলে একটু লিখে দিতে চাই, সেটা হচ্ছে আগের স্লাইডটাতে। সেটা হচ্ছে লাইসোজোম যখন আমরা পড়লাম, আমরা মনে রাখবো লাইসোজোমে এই যে দেখো 40 বা 50 ধরনের এনজাইম পাওয়া যায়। তাহলে 40 বা 50 যে কোনো একটা পরীক্ষায় আসবে, বইয়ে এভাবেই দেয়া আছে। সো এটা জিজ্ঞেস করার কারণ নাই ভাইয়া কোনটা দিব কোনটা দিব, যে কোনো একটা আসবে, হয় 40 না হয় 50। সো নো টেনশন। মাত্রই আমরা শিখলাম, সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকবে 15 রকমের এনজাইম, ওখানে ছিল 40 বা 50। ঠিক আছে, এখন আসো এর ফাংশন, যেটা আমি বলছি যে খুবই ইম্পর্টেন্ট। মসৃণটা সবাই পারবো যে অমসৃণটা সবাই পারবো যে এখান থেকে কি হয়? প্রোটিন হয়। পারবো না যেটা, সেটা হচ্ছে মসৃণ। আমরা মনে রাখবো মসৃণ রেটিকুলাম থেকে মেইনলি তৈরি হবে লিপিড এবং কার্বোহাইড্রেট। দেখছো, লিপিড এবং কার্বোহাইড্রেট। ওকে, এর সাথে ভিটামিন সে তৈরি করতে পারবে, এবং অমসৃণের তৈরি করা প্রোটিন থেকে সে কিছু হরমোন বানাইতে পারবে। ঠিক আছে, তাহলে মেইন মনে রাখতে হবে কি? লিপিড এবং গ্লাইকোজেন তথা কার্বোহাইড্রেট। তো মনে রাখবো অমসৃণ থেকে হয় প্রোটিন, মসৃণটা থেকে হবে লিপিড এবং কার্বোহাইড্রেট। তাইলে সহজ হয়ে গেল। ওকে, এবং এটা যে কোষের পরিবহন তন্ত্র বলে সেটা তো আমরা বলেই দিলাম। ওকে, আচ্ছা, এবার চলে আসো, আমরা নেক্সট টপিকে যাই।
মনে রাখতে হবে। অর্কিড পাতার কোষে তিনি প্রথম নিউক্লিয়াস আবিষ্কার করেন, নামকরণ করেন। ঠিক আছে, ল্যাটিন নাক্স থেকে নিউক্লিয়াস শব্দটা আসছে, দেখো খুবই ইন্টারেস্টিং। যদি একটা কোষে অনেকগুলো নিউক্লিয়াস থাকে তাকে বলে সিনোসাইট। তুমি এটা অপশনাল, তুমি চাইলে কিছু সিনোসাইটের নাম শিখতে পারো, এতে করে এই শৈবাল ছত্রাক পড়তে গেলে এই টপিকটা পাইলে তোমার পরিচিত মনে হবে। ঠিক আছে, আচ্ছা, এগুলোকে বলে সিনোসাইটিক শৈবাল, সিনোসাইটিক ছত্রাক, পেনিসিলিয়াম। ঠিক আছে, ওকে। এখন আসো খুবই ইন্টারেস্টিং টপিক বলি। একটা যখনই আমরা কোনো কোষ দেখি, এই যে আমরা একটু আগে ধরে এটা একটা কোষ, আমরা জানি তার মধ্যে অল্প একটু জায়গায় নিউক্লিয়াস দখল করে, তাই না? তাহলে বলা হয়ে থাকে যে মাত্র 10 থেকে 15% জায়গা দখল করে। একজন আছে ব্যতিক্রম, সে কে জানো? শুক্রাণু। তার পুরোটাই মাথা, ওকে, এই মাথাটাই তার নিউক্লিয়াস, এবং মাথাটাই নিউক্লিয়াস, এবং এই লেজটা হচ্ছে তার সাইটোপ্লাজম। তো দেখা গেল যে শুক্রাণুর ক্ষেত্রে 90%ই হচ্ছে নিউক্লিয়াস। এটা যাতে মনে থাকে, একমাত্র ব্যতিক্রমী কোষ যেখানে নিউক্লিয়াসটা সাইটোপ্লাজমের চেয়ে বড়। ওকে, এখন তোমাদের অনেকেরই মনে কোশ্চেন জাগে, ভাইয়া সব কোষই কি নিউক্লিয়াস থাকবে? না, আমরা এই 4টা কোষে নিউক্লিয়াস দেখি না। স্তন্যপায়ীর পরিণত লোহিত কণিকা, স্তন্যপায়ীর অনুচক্রিকা, উদ্ভিদের সিপ কোষ, মানুষের চোখের লেন্স, লেন্সের কোষ। বুঝতে পারছো? এই সমস্ত জায়গায় নিউক্লিয়াস ইউজুয়ালি থাকে না। এদের এদের সবারই কিন্তু এই মোটামুটি কমন উদাহরণ আমাদের পরীক্ষায় সবচেয়ে যদি বেশি আসে তাহলে এই পরিণত লোহিত কণিকা বা অনুচক্রিকা থেকে আসতে পারে। সিপ কোষ তো উদ্ভিদের, তাই না? আর আমাদের চোখের লেন্স, এগুলো আমরা মোটামুটি মনে রাখার চেষ্টা করব। নিউক্লিয়াস বিহীন কোষ বা নন নিউক্লিয়েটেড সেল বলি আমরা এদেরকে। এখন চলে আসো, নিউক্লিয়াসের 4টা মেইন জিনিস বলছিলাম, তাহলে নিউক্লিয়ার এনভেলাপ, এটা ডিএস তৈরি, প্রোটিন দ্বারা তৈরি, এগুলো সব বাদ। মনে রাখবা ক্লাসের একটু আগে যে আমরা নিউক্লিয়াসের ছবিটা দেখলাম, সেখানে কিন্তু আমরা দেখছি এটাকে বলে নিউক্লিয়ার রন্ধ্র, দেখছো? এই এটাকে বলে নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার নিউক্লিয়ার পোর। এই নিউক্লিয়ার রন্ধ্রগুলোর ব্যাস কতটুকু, আর এখানে কোনো গার্ড বা প্রতিরক্ষার সৈনিক থাকে কিনা, সেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে চলো আমরা সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। সেটাই আমরা এইমাত্র স্লাইডটা বের করছিলাম যেটা সেখানে ছিল। দেখো, প্রত্যেকটা নিউক্লিয়ার রন্ধ্রের ব্যাস কতটুকু? 9 ন্যানোমিটার। এর চেয়ে ইম্পর্টেন্ট কথা, এই প্রত্যেকটা রন্ধ্রের মুখে 8টা প্রোটিন গ্রানিউল থাকে। কয়টা প্রোটিন গ্রানিউল? 8টা প্রোটিন গ্রানিউল দ্বারা ছিদ্রটি নিয়ন্ত্রিত। নিউক্লিওপ্লাজম তো নিউক্লিওপ্লাজম, সে নিউক্লিয়াসের মধ্যে যা আছে সবকিছুকে ধারণ করে রাখবে, তাই না? কোষের সাইটোপ্লাজমের মতো। আচ্ছা, এখন চলে আসো নিউক্লিওলাস। আমরা মনে রাখবো এর মূল উপাদান হচ্ছে প্রোটিন এবং আরএনএ। নিউক্লিওলাসের মধ্যে মেনলি থাকবে কি? প্রোটিন এবং আরএনএ। অন্যদিকে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিনে থাকবে কি? ডিএনএ এবং প্রোটিন। মনে থাকে যেন। প্রোটিন কয় রকম হতে পারে? হিস্টোন, নন হিস্টোন। সবচেয়ে বড় অংশ কি? হিস্টোন। ঠিক আছে, আচ্ছা। এখন আসো ক্রোমাটিন আবার কয় রকম হয়? ক্রোমাটিন হইতে পারে, আমরা ওইদিকে যাব ক্রোমোজোম পড়ার জন্য, তার আগে আমাদের আর 2টা অঙ্গাণু আছে যেটা আমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে। সেটা হচ্ছে পারক্সিজম আর গ্লাইওক্সিজম। এগুলো কিন্তু নিউক্লিয়াসের মধ্যে না, এগুলো সাইটোপ্লাজমেরই, কিন্তু এগুলো পরীক্ষায় আসতে পারে। কিরকম আসতে পারে? আমরা সবাই জানি যে হাইড্রোজেন পারক্সাইড যদি ভাঙি তাহলে সেখানে পাওয়া যাবে পানি এবং অক্সিজেন। এই এই বিক্রিয়ায় ক্যাটালাইজ এনজাইম হচ্ছে প্রভাবক, কারণ ক্যাটালাইজ এনজাইমই কাজটা করাচ্ছে। পারক্সিজম একটা কোষীয় অঙ্গাণু যার মধ্যে ক্যাটালাইজ থাকে। তো এই পারক্সাইড ভেঙে পানি তৈরি করা, এটা আমাদের বিভিন্ন কোষে বিভিন্ন ধরনের বিক্রিয়ায় এটা হয়। ঠিক আছে, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট অঙ্গাণু। এবার আসো আরেকটা জিনিস শিখবো, তার নাম গ্লাইঅক্সিজম। তোমাদের এইটার ব্যাখ্যা শুনলে তোমরা অনেকেই অবাক হয়ে যাবা যে এইভাবে তো কখনো ভেবে দেখিনি ভাইয়া। সেটা হচ্ছে বীজের অঙ্কুরোদ্গমকালে আমরা বলছি লিপিড ভেঙে চিনিতে পরিণত হয়। খেয়াল করছো? লিপিড ভেঙে চিনি হয়। তুমি চিন্তা করে দেখো, তোমার পরিচিত যত তেল আছে, তেল মানে হচ্ছে এই যে পলিটিক্যাল নেতাদেরকে যে আমাদের পাতিনেতারা তেল দেয় সেই তেল না, মানে সয়াবিন তেল, সরিষার তেল, তিলের তেল, সূর্যমুখীর তেল, বাদামের তেল, নারকেল তেল, যাই বলি না কেন, তুমি খেয়াল করে দেখবা এগুলো বীজ ভাঙায় তারপর পাওয়া যাচ্ছে, তাই না? তাহলে বীজের মধ্যে যে তেল সঞ্চিত, কেন এরকম রাখা হয়েছে? আমরা ভাঙায় ভাঙায় তেলগুলো ব্যবহার করবো এই জন্যে না। তুমি খুবই প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল নাও যেটা তোমার খুব কাজে লাগবে। সেটা হচ্ছে এই যে এখন আমের সিজন না, সেখানে একটা চারা গজাইছে। একটা ঘটনা আমরা যাই যে উচ্চতর জীবে আসলে 2 থেকে 80-র মধ্যে আমরা ক্রোমোজোম লিমিটেড দেখি একটা কোষে, কিন্তু পুরো দেহে না, কিন্তু আবার প্রত্যেকটা কোষে কেমন। কিন্তু সবচেয়ে কম পাওয়া যায় পুষ্পক উদ্ভিদ, এই হ্যাপ্লোপ্যাপাস গ্রাসিলিস,
দেখো 4টা ক্রোমোজোম মাত্র, কিন্তু আরো প্রাণীতে আরো কম আছে, যেমন গোলকৃমি মাত্র 2টা ক্রোমোজোম, 2টা ক্রোমোজোম, দেখছো 2টা ক্রোমোজোম। অন্যদিকে এই একটা বলছে অলাক্যান্থা নামে একটা প্রাণী, এটা হচ্ছে আসলে একটা প্রোটোজোয়া, যেখানে 1600টা ক্রোমোজোম পাওয়া যেতে পারে একটা কোষে, 1600 ক্রোমোজোম, ঠিক আছে। অন্যদিকে একটা ফার্নবর্গীয় উদ্ভিদ, সেখানে দেখো যে সরি একটা পুষ্পক উদ্ভিদ, সেখানে পোয়ালিটারোজা, এখানে 500 থেকে 506 থেকে 530 থাকবে। তুমি কি শিখবা আসলে? তুমি শিখবা প্রাণীর সবচেয়ে বেশি সবচেয়ে কম। আমি তোমাকে বলে দিচ্ছি কোনটা কোনটা, সেটা হচ্ছে এই 1600, এটা মনে রাখবা, আর হচ্ছে 2টা মনে রাখবা, ঠিক আছে। আর উদ্ভিদের সবচেয়ে কম 4টা, এটা মনে রাখবা, ঠিক আছে। এখন চলে আসো আমরা দেখি, তাহলে বলো মানুষের প্রত্যেকটা ক্রোমোজোমে প্রত্যেকটা কোষে কয়টা ক্রোমোজোম? 46টা। সামনে আমরা প্রকারভেদ যখন পড়বো তখন বলে দিচ্ছি। এখন আসো ক্রোমোজোমের মধ্যে আমি এই ছবিটি একটু তোমাকে বলতে চাই, গঠনটা অনেকেরই এই গঠনটা অলরেডি অনেক পরীক্ষায় লিখতে হয়েছে, তো সামনেও ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা বলো বা অন্যান্য বিভিন্ন ধরনের পরীক্ষা সেখানে আসতে পারে, রিটেনে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে। তাহলে মনে রাখবা, তুমি এই ছবিতে যে এই পেঁচানো জিনিসগুলো দেখতেছো, এরা হচ্ছে ক্রোমাটিন। আর এই ক্রোমাটিন সমেত এই পুরো অংশটাকে বলা হয় একটা বাহু, আর এই 2টা বাহু একসাথে হচ্ছে একটা ক্রোমাটিড। একইভাবে এখানেও 2টা বাহু, এরা হচ্ছে একসাথে ক্রোমাটিড। তাহলে এই ক্রোমোজোমটার আমরা 2টা ক্রোমাটিড দেখতে পাচ্ছি, কেমন? এবং এই ক্রোমাটিড গুলো যখন এক জায়গায় জড়ো হইলো, তখন একটা কুঞ্চিত জায়গা হইলো, এটার নাম হচ্ছে মুখ্য কুঞ্চন। কি কুঞ্চন? প্রাইমারি কনস্ট্রিকশন বা মুখ্য কুঞ্চন। এবং মুখ্য কুঞ্চনের ভালো নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার, ঠিক আছে। এই সেন্ট্রোমিয়ারে কাইনেটেকোর নামে একটা জিনিস থাকে। তোমরা অনেকেই এটা সম্পর্কে জানতে চাও, এই জন্য আমি একটু বলে দিচ্ছি যাতে কিউএনএ তে আবার জিজ্ঞেস করার দরকার না হয়। কি জিনিস সেটা? তোমাদের কি মনে আছে যে কোষ বিভাজনের সময় ক্রোমোজোমরা স্পিন্ডল ফাইবারের সাথে যুক্ত হয়, আর যে সমস্ত স্পিন্ডল ফাইবারের সাথে তারা যুক্ত হয় তাদেরকে আমরা ট্র্যাকশন ফাইবার বলি। তাহলে একটা মাকুতন্তুর সাথে যুক্ত হইতে গেলে ক্রোমোজোমের এই কাইনেটেকর নামক জায়গাটাই যুক্ত হবে, বুঝতে পারছো? আঠার মতো একটা জায়গা, ঠিক আছে। তাহলে এই কাইনেটেকর দিয়েই সেই স্পিন্ডল ফাইবারে যুক্ত হতে পারবে। আচ্ছা, এখন আসো ক্রোমাটিডের মধ্যে দ্বিতীয় যদি কোনো কুঞ্চন পাই, তার নাম হবে গৌণ কুঞ্চন বা সেকেন্ডারি কনস্ট্রিকশন। এই গৌণ কুঞ্চনের পরের যে কোনো জায়গা ক্রোমোজোমের, তার নাম হবে স্যাট বা স্যাটেলাইট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গৌণ কুঞ্চনের পরের যে কোনো জায়গার নাম হবে স্যাট বা স্যাটেলাইট, ঠিক আছে। এখন আসো ক্রোমাটিন কয় রকম মনে রাখবা। হেটারোক্রোমাটিন, ইউক্রোমাটিন। এই যেটা ইউ, সেটা আমি তোমাকে একে দেখাচ্ছি, দেখো ইউ এর মতো ছড়ানো। আর যেটা হেটারো, সেটা তোমাকে একে দেখাচ্ছি, দেখো একেবারে গিঞ্জি অবস্থা। তো যেটা এত বেশি কয়েলড, সেটাকে তুমি এই প্যাচ খুলতে খুলতেই তোমার টাইম শেষ, তুমি ডিএনএ অনুলিপন আর করতে পারবে না। কিন্তু যেটা কম প্যাচানো, সেটা খুব সহজেই ডিএনএ অনুলিপন শুরু করতে পারবে। এই জন্য বলা হয় ইউক্রোমাটিন সক্রিয় ডিএনএ ধারণ করে। এই কথাটার মানে হচ্ছে এইটা, যে চাইলেই এই ডিএনএ রা রেপ্লিকেশন করতে পারে, কিন্তু এরা রেপ্লিকেশনে যাইতে পারে না, কারণ তারা এত কুণ্ডলিত যে কুণ্ডলি, যেমন দেখবো অনেকদিন পরে যদি হেডফোন তুমি প্যাচ খুলতে যাও, তোমার মনে হবে হাই হাই এটা শেষ, এটার বটি দিয়ে কাটবো এখন, তাই না? এই ব্যাপারটা এরকম। হেটারোক্রোমাটিন এত পেঁচানো, ওর পক্ষে ডিএনএ গুলো অ্যাক্টিভলি কাজ করা সম্ভব হয় না, এই জন্য আমরা বলছি নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে। আর যাতে এটা ভুল না হয়, ঠিক আছে। ক্রোমাটিড তো আমরা চিনেই ফেললাম, ক্রোমাটিড কাকে বলা হয়। লম্বালম্বি যে 2 ভাগে ভাগ হয়ে যাবে, নাম হবে ক্রোমাটিড। সেন্ট্রোমিয়ার মুখ্য কুঞ্চনের নাম আমরা অলরেডি জানি। এবার চলে আসো গৌণ কুঞ্চন। আমরা জানি যে দ্বিতীয় কোনো কনস্ট্রিকশন পাইলে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। তোমাদের কি কোষ বিভাজনের কথা মনে আছে? যে কোষ বিভাজনের শেষ পর্যায়ে আমরা আবার সবকিছু ফিরে আসতে দেখি, নিউক্লিয়ার মেমব্রেন ফিরে আসবে, নিউক্লিওলাস ফিরে আসবে। মনে রাখবা, এই গৌণ কুঞ্চনের জায়গাটাই পরবর্তীতে নিউক্লিওলাস হিসেবে দেখা দেবে কোষের মধ্যে, ঠিক আছে, নিউক্লিয়াসের মধ্যে। এই জন্য বলা হয় নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল। তাহলে গৌণ কুঞ্চনের একটা নাম কি? নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল। স্যাট বা স্যাটেলাইট তো বললাম, তো এটা মনে রাখবা। ছোলা, আমরা যে রমজানে ইফতার করি না ছোলা দিয়ে, আর 1 নম্বর ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে। তার মানে আমরা কি শিখলাম? যে একটা প্রাণীর প্রত্যেকটা কোষে যে সবগুলো ক্রোমোজোমেই স্যাটেলাইট থাকতে হবে, ব্যাপারটা এমন না। অনেক কোষে স্যাটেলাইট থাকে, অনেক ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে, অনেক ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে না। টেলোমিয়ার কি জিনিস আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি, এই প্রান্তেও টেলোমিয়ার আছে, এই প্রান্তেও আছে, বুঝছো, স্যাটেলাইটের মাথায়। মনে রাখবা, ক্রোমোজোমের উভয় প্রান্তের অংশকে টেলোমিয়ার বলছেন। এটা কে বলছেন? এটা খুবই ইম্পর্টেন্ট, বিজ্ঞানী মুলার। টেলোমিয়ারটা খুবই ইম্পর্টেন্ট, এখানে টেলোমারেজ নামে একটা এনজাইম থাকে। ওকে, এই টেলোমারেজ নামক এনজাইমটা মানুষের বয়স বাড়তে দেয় না। তুমি বলতে পারো ভাই এটা কি বললেন, বয়স বাড়তে দেয় না মানে আপনার বয়স কি আর বাড়বে না? ব্যাপারটা আসলে তা না। বয়স বাড়া দিয়ে আমরা বুঝাচ্ছি বার্ধক্যের সাইন, স্কিনটা একদম কুচকায় যাওয়া,
মুখটা বয়স্ক মানুষের মতো ঝুলে পড়া, তাই না? এই জিনিসগুলা কেন হচ্ছে না আমাদের? টেলোমারেজ এনজাইম এই টেলোমিয়ারে বসে বসে আমাদের ডিএনএ গুলোকে ধ্বংস হইতে বা বয়স্ক হয়ে যেতে বাধা দিচ্ছে, বুঝতে পারছো? মানে বয়স্ক বৈশিষ্ট্য প্রকাশ করতে বাধা দিচ্ছে। তো এই জন্যে এই টেলোমারেজ এনজাইমের গন্ডগোল হইলে একটা রোগ হয়, তার নাম প্রোজেরিয়া। তোমরা একটা ছবি দেখছো না, বলিউডের মুভি পা? এই পা নামের মুভিটা এখান দিয়ে হয়েছিল, যে বাচ্চাটার বয়স 3-4 বছর কিন্তু দেখতে বুড়ো মানুষের মতো, বুঝছো? তাহলে কত ইম্পর্টেন্ট একটা জিনিস এই টেলোমারেজ, যেটা এই টেলোমিয়ারে থাকে, বলা হয়ে থাকে। এই এইচ.জি. মুলার এটা সম্পর্কে ধারণা দিচ্ছেন, ঠিক আছে? তাহলে জরা রোধ করা মানে কি? ওই যে এইজিং ইফেক্টটা প্রিভেন্ট করা। ওকে, এখন চলে আসো ক্রোমোজোমের রাসায়নিক গঠন। রাসায়নিক গঠনের জন্য আমাদের আর কোন স্লাইড যদি থাকে, এটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। আমি ওই ছবিটাতে যাব, তার আগে একটা জিনিস মনে রাখবা, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকবে প্রায় 45 ভাগ। কত ভাগ? 45 ভাগ। হিস্টোন প্রোটিন থাকবে, এই যে প্রোটিন, এটা কোন প্রোটিন? হিস্টোন প্রোটিন, প্রায় 55 ভাগ। দেখো আরএনএ এর পরিমাণ এত কম যে আমরা এটাকে পার্সেন্টেজের মধ্যে ধরতেছি না, 0.2 থেকে 1.4। তাহলে 45 আর 55 যোগ করলে 100 হয় না, বলো? এই জন্য আমরা আরএনএ এর পার্সেন্টটাকে এখানে নেগলিজিবল, মানে এত কম। ওকে, তো এই একটা জীবের যত ডিএনএ হবে তার 90% ডিএনএ কোথায় থাকবে? ক্রোমোজোমে থাকবে। কিন্তু আরএনএ এর ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু উল্টা, 90% বা তার বেশি আরএনএ থাকবে সাইটোপ্লাজমে। নিউক্লিয়াসে বা নিউক্লিওলাসের মধ্যে সামান্য আরএনএ থাকে, বা ক্রোমোজোমে সামান্য আরএনএ থাকে, যেটা খুবই কম। বুঝতে পারছো? এবার আসো আগের বক্সে। সেটা হচ্ছে আমরা এখান থেকে 4টা জিনিস দেখতে পাচ্ছি রাসায়নিক গঠনে: নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, ধাতব আয়ন, এনজাইম। আমরা মনে রাখবো নিউক্লিক অ্যাসিড তো ডিএনএ আরএনএ, তাই না? ডিএনএ থাকবে বেশি, আরএনএ থাকবে কম। প্রোটিন দুই রকম, হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন। তোমার না এই হিস্টোন প্রোটিনের নাম না পড়লেও চলবে, কোনো কাজে লাগবে না, ঠিক আছে? নন হিস্টোন আর হিস্টোন নাম মনে রাখতে হবে। ওকে, তাহলে নন হিস্টোন, হিস্টোন। এখন নন হিস্টোনটা বেসিক্যালি এনজাইম। দেখো প্রায় 500 ধরনের এনজাইম থাকতে পারে। কিছু এনজাইমের নাম আলাদা করে আমরা লিখে দিছি: ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, নিউক্লিওসাইড ট্রাইফসফেটেজ বা ট্রাইফাটেজ, ঠিক আছে? ধাতব আয়ন, দেখো ক্যালসিয়াম, আয়রন, এটা কিন্তু আয়রন। ওকে, ক্যালসিয়াম, আয়রন, এই ধরনের আয়নও ক্রোমোজোমের মধ্যে থাকতে পারে। তো দিস অল আর দ্য কম্পোনেন্টস অফ ক্রোমোজোম, দ্যাট ইজ কেমিক্যাল স্ট্রাকচার অফ ক্রোমোজোম। মেইন কথা কি? ডিএনএ এবং হিস্টোন প্রোটিন, ডিএনএ এবং হিস্টোন প্রোটিন, এটা হচ্ছে মেইন কথা, যেটা আমরা পরের স্লাইডে দেখলাম। এবং এই প্রোটিন এবং ডিএনএ এর অনুপাতটা অলমোস্ট 1:1, 45:55, যদিও 1:1 বলা যায় না, কিন্তু এটারই আবার অলমোস্ট 1:1 বলা হচ্ছে, ঠিক আছে? এখন চলে আসি আমরা প্রকারভেদ। অ্যাকর্ডিং টু পজিশন অফ সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ারটা কোন জায়গায় থাকে তার উপর ডিপেন্ড করে 4 প্রকার। পানির মতো সহজ, তাই না? যদি মাঝখানে থাকে মেটাসেন্ট্রিক, একটু পাশে সরে যায় সাবমেটাসেন্ট্রিক, আরো প্রান্তে চলে যায় অ্যাক্রোসেন্ট্রিক, একেবারে লেজের দিকে চলে যায় টেলোসেন্ট্রিক। টেইল মানে লেজ, মনে থাকবে? তাহলে এইগুলো যদি না পারো তাহলে খুবই দুঃখজনক। এটা সবাই পারবো আমি আশা করি। প্রশ্ন আসে, এটা তো সবাই পারে, আসে কোনটা জানো? এই যে সেন্ট্রোমিয়ারের উপরে ভিত্তি করে ক্রোমোজোমকে যে VLJI এ ভাগ করা হয়, এটা কোষ বিভাজনের কোন দশায় দেখা যায়? উত্তর হবে অ্যানাফেজ পর্যায়ে। কোন পর্যায়ে? অ্যানাফেজ পর্যায়ে। ওকে, এবার চলে আসো ক্রোমোজোমের আরেকটা প্রকারভেদ। সেন্ট্রোমিয়ার কয়টা করে আছে? যদি একটা সেন্ট্রোমিয়ার থাকে মনোসেন্ট্রিক, মনো, আমরা গত ক্লাসে পড়ছিলাম, মনে আছে? মনোট্রাইকাস। একইভাবে 2টা সেন্ট্রোমিয়ার থাকলে ডাইসেন্ট্রিক, অনেক থাকলে পলিসেন্ট্রিক। আছে কিন্তু কোথায় কি ঠিকমতো বোঝা যাচ্ছে না, ডিফিউজড, সুস্পষ্টভাবে সেন্ট্রোমিয়ার যদি না থাকে, ঠিক আছে? আর নাই, বলছিলাম না বায়োলজিতে এ শব্দের আগে এ নিয়ে আসলে অর্থ উল্টায় যায়। অ্যাসেন্ট্রিক মানে কোনো সেন্ট্রোমিয়ার নাই। তা তুমি চিন্তা করো, যার সেন্ট্রোমিয়ার থাকবে না সেই ক্রোমোজোমটা তো কোষ বিভাজনে কোনো ভূমিকা রাখতে পারবে না, তাহলে কোষ বিভাজনে অংশ নিবে না। ক্লিয়ার? তাহলে শুধু নাম দেখে যাতে তোমার মনে পড়ে যে এইরকম প্রকারভেদ ছিল কি ছিল না। ট্রাইসেন্ট্রিক বলতে কোনো সেন্ট্রিক আমরা এখানে বলি নাই, টেট্রাসেন্ট্রিকও বলি নাই, মনোডাইয়ের পরে সরাসরি কি বলে ফেলছি? পলি, মনে থাকে যেন, ঠিক আছে? ডিফিউজ, অ্যাসেন্ট্রিক, এগুলোর উদাহরণ যদি শিখতে পারো ভার্সিটির জন্য কাজে লাগে। যেমন আমরা পলিসেন্ট্রিকের একটা কমন উদাহরণ হচ্ছে কলা গাছের অনেক প্রজাতি, হ্যাঁ, পলিসেন্ট্রিক ক্রোমোজোম পাওয়া যায়। ডাইসেন্ট্রিক হচ্ছে গম, ম্যাক্সিমাম উদ্ভিদই মনোসেন্ট্রিক ক্রোমোজোম পাওয়া যাবে। ওকে, আচ্ছা, এবার চলে আসেন, আমরা একবারে শেষ দিকে চলে আসছি, ক্রোমোজোমের কাজ। যেহেতু ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ, ডিএনএ এর মধ্যে থাকে জিন, আর এই জিনরাই বংশগতি বহন করে, তাই না? এই জন্য আমরা এক বংশ থেকে পরের বংশে বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হতে দেখি। এইটাকে বলা হয় ব্লু প্রিন্ট হিসেবে কাজ করা, মানে জাস্ট হচ্ছে এই কপি পেস্ট করতেছে। তাহলে বাবা মায়ের বৈশিষ্ট্যকে মিক্স করে বাচ্চার মধ্যে প্রকাশ ঘটায় দিচ্ছে। তোমার বাবার চুল কোকড়ানো, মায়ের চুল স্ট্রেইট। তোমরা 3 ভাই বোন, তোমাদের এক ভাইয়ের চুল কোকড়ানোই হয়েছে, বাকি দুজনেরটা হয়েছে মিক্সড, কোকড়ানো না স্ট্রেইটও না।
আবার 4 নাম্বার যদি একটা ভাই বোন থাকে তারটা হয়েছে একেবারে স্ট্রেট। তা দেখো বাবা মায়ের কাছ থেকে বৈশিষ্ট্য নিয়ে এসে বাচ্চারা প্রকাশ করতেছে, এই জন্য এটাকে ক্রোমোজোমকে বলা হচ্ছে জীবনের ব্লু প্রিন্ট, ঠিক আছে? এবং সে অবশ্যই বংশগতির ধারক এবং বাহক। আর এই ক্রোমোজোমে যদি কোনো পরিবর্তন হয় তাহলে কি আমূল পরিবর্তন হয়ে যাবে পরবর্তী প্রজন্মগুলোতে, যেটাকে বলা হয় অভিব্যক্তি বা ইভলিউশন। আমরা যে বিবর্তন বলি, এই বিবর্তনের মূল পেছনে কারিগরকে এই ক্রোমোজোমের গঠনের পরিবর্তন হওয়া কিংবা সংখ্যার পরিবর্তন। যদিও সংখ্যার পরিবর্তন হওয়া মানে এটা কয়েক হাজার বছর বা তারও বেশি সময়ের পরিবর্তনের ফল, এটা খুব রেয়ার জিনিস। আমরা গঠনের পরিবর্তন বুঝতে পারি, যেমন আজকে থেকে 20,000 বছর আগের মানুষ আর আমাদের মানুষ, আমরা যারা, আমাদের গঠন কি এক? আমরা আগের চেয়ে অনেক খাটো হয়ে গেছি, আমরা আগের চেয়ে অনেক কম পরিশ্রম করি, আমাদের দাঁতগুলো আগের মতো এত বড় বড় নাই, তাই না? আমাদের হিংস্রতা অনেক কমে গেছে, আবার অনেকাংশে বেড়েও গেছে, তাই না? এইসব জিনিস, আমাদের খাবার দাবারের স্টাইল পরিবর্তন হয়েছে, আমরা রান্না করা শিখছি। তো আলটিমেটলি আমাদের মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স, এটাই তো আসলে বিবর্তনের ফলাফল, তাই না? তো এগুলো সব ক্রোমোজোমের উপরে ডিপেন্ড করে, মন থাকবে। তাহলে দেখো ক্রোমোজোমের যে কাজ, এটা কিন্তু আসলে মুখস্থ করার জিনিস না, অনুধাবন করার জিনিস। এবং এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের আজকের লাস্ট স্লাইডে চলে আসলাম। তাহলে দেখো আমি তোমাকে পরামর্শ দিব তুমি আজকের ক্লাসটা কিভাবে শেষ করবা। দেখো আমরা কিন্তু 3টা ফেজে পড়ছি, আগ পর্যন্ত চলে গেছি, দেন তুমিও পড়তে বসলে অঙ্গাণু পর্যন্ত আগ পর্যন্ত পড়বা, দেন একটা ব্রেক নিবা, কিছু খাওয়া দাওয়া করবা, হাঁটাচলা করবা, দেন আবার এসে পড়তে বসবা। এক টানে তুমি নিউক্লিয়াসের আগ পর্যন্ত পড়ে ফেলবা, কোষীয় অঙ্গাণুগুলা। দেন একটা অঙ্গাণু বাকি থাকলো, সেটা হচ্ছে নিউক্লিয়াস। দেন নিউক্লিয়াস পড়তে বসবা, তার সাথে ক্রোমোজোমটা পড়বা। এই 3 ধাপে আজকের লেকচারটা পড়বা এবং খুব বেশি সময় ব্যয় করবা না, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। এবং আমরা এই বেসিকটা যদি মাথার মধ্যে রাখতে পারি, পরবর্তী অনেক ক্লাস করতে আমাদের সুবিধা হবে। অনেকে জিজ্ঞেস করছে ট্রান্সলেশন লাগবে না। আমরা তো আগেই বলছি আজকের ক্লাসে আমরা পুরো সেল চ্যাপ্টারটা পড়তেছি না, আমাদের আজকে শুধুমাত্র ক্রোমোজোম পর্যন্ত লেকচার। পরবর্তীতে আবার লেকচার আসবে যেখানে নিউক্লিক অ্যাসিড থেকে শুরু করে এই চ্যাপ্টারের শেষ পর্যন্ত থাকবে, তার সাথে আরো একটা চ্যাপ্টার থাকবে আবার। বোঝা গেল? তাহলে আমরা আজকে কোষ চ্যাপ্টারটা থেকে শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড পর্যন্ত পড়েছি। দ্যাট মিনস আমরা পড়েছি হচ্ছে ক্রোমোজোম পর্যন্ত, নিউক্লিক অ্যাসিডের আগ পর্যন্ত, ঠিক আছে? ক্রোমোজোম পর্যন্ত পড়েছি। আমরা নেক্সট ক্লাসে পরবর্তীতে শুরু করবো আর কি। একজন বলছে ভাইয়া কারেন্ট ছিল না, স্লাইডগুলো আবার দেখান। স্লাইডগুলো আবার পুরোটা দেখানো তো আসলে অনেক খুব বেশি ইফেক্টিভ কিছু হবে বলে আমার মনে হয় না। যেহেতু তুমি একটা কাজ করতে পারো, আমরা আজকে রাত 10টার মধ্যে এই লেকচার নোটটা দিয়ে দিব, হ্যাঁ? এই নোটটা তুমি সেখান থেকে পেয়ে যাচ্ছ, তো আমার মনে হয় যে খুব বেশি অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের অনেকেরই কিন্তু অনেক ধরনের কনফিউশন থাকে যে আমি ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছি, সেখানকার এত পড়ার একটা চাপ, তার মধ্যে আমার এই বায়োলজি পড়া কিন্তু খুব বেশি পসিবল হয় না। তো আমি এই জন্যই তোমাকে বলি যে কনসাইজ ওয়েতে তোমাকে এটা ক্লাসটা করা উচিত। অর্থাৎ আমি তোমাকে যেভাবে সংক্ষিপ্তভাবে একেবারে যেটা বলার সেটা অবশ্যই বলছি, যেটা বলা আসলে দরকার হয় না সেটা তোমাকে আমি বলি নাই। তার মানে কোনো চ্যাপ্টার অ্যাভয়েড করার মতো কোনো ধরনের বাজে ডিসিশন আমরা কখনোই নিব না। ভর্তি পরীক্ষা এমন একটা জায়গা যেখানে ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতে পারে, বাট অবশ্যই বেশি আসবে কম আসবে এরকম একটা ডিভাইডেশন থাকে, যেটা আমরা ক্লাসে বলে দিব। কিন্তু একটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে না এই ধরনের গ্যারান্টি কোনো টিচার তোমাকে দিবে না, কারণ সেটা কোনোদিন হয় না। বোঝা গেল? তো এই ধরনের টেন্ডেন্সি থেকে আমরা বের হয়ে আসবো যে কোর্স চ্যাপ্টারটা আমরা পারি না, ওটা আমরা বাদ দিয়ে দিব। এটা করা যাবে না, কারণ তুমি ভর্তি পরীক্ষা গিয়ে দেখবা সবার প্রথমে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের কিন্তু অনেক বেশি এই ব্যাপারটাতে গুরুত্ব দিতে হবে যে যেই চ্যাপ্টারগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ ওগুলো আমরা বেশি পড়বো, যেটা কম গুরুত্বপূর্ণ সেখান থেকে শুধু ক্রিম জায়গাগুলো আমরা পড়বো। এতে করে আমাদের কমন পড়ার হার বাড়বে এবং আমাদের হতাশাও কমে যাবে। ওকে, দেখো আজকের ক্লাসে আমরা এমন সব ইন্টারেস্টিং টপিক বলছি, যারা পুরো ক্লাসটা শুনতে পারছো তারা আশা করি খুবই বেনিফিটের হবা। একটা জিনিস মনে রাখবা যে আমাদের যে ক্রোমোজোমের কথা আমরা বললাম না, তো তোমাদের কি জানা আছে যে আমাদের আসলে কয় ধরনের ক্রোমোজোম আছে? আমাদের 2 ধরনের ক্রোমোজোম আছে। একটাকে বলা হয় অটোজোম, আর এক ধরনেরকে বলা হয় সেক্স ক্রোমোজোম। অটোজোম হচ্ছে 22 জোড়া, 22 জোড়া মানে হচ্ছে 44টা, আর সেক্স ক্রোমোজোম হচ্ছে 1 জোড়া মানে 2টা। এখন এক্স এবং ওয়াই, তোমাদের অনেকেই জেনে অবাক হবা এই যে 22 জোড়ার 1 নাম্বার থেকে 22 নাম্বার জোড়া পর্যন্ত, ওকে, 1 নাম্বার থেকে 22 জোড়া পর্যন্ত এই নামগুলো কিভাবে করা হয়েছে? এই নামগুলো হয়েছে আকার দেখে। 1 নাম্বারটা সবচেয়ে বড়, 2 নাম্বারটা তার চেয়ে একটু ছোট, 3 নাম্বারটা তার চেয়ে একটু ছোট, 4 নাম্বারটা তার চেয়ে একটু ছোট, এমন করতে করতে 22 নাম্বার ক্রোমোজোমে গিয়ে দেখবো সবচেয়ে ছোট ক্রোমোজোম, অটোজোমের ক্ষেত্রে, দেহ ক্রোমোজোমের ক্ষেত্রে। কিন্তু সেক্স ক্রোমোজোমের মধ্যে ওয়াই ক্রোমোজোম আবার সবচেয়ে ছোট।
তাহলে আমরা মনে রাখবো আমাদের দেহে যদি কোনো ক্রোমোজোম থাকে তাহলে এই ক্রোমোজোমের মধ্যে ওয়াই ক্রোমোজোম সবচেয়ে ছোট। আর আমরা এটা কখনোই ভুলে যাব না যে এই যে 23 জোড়া ক্রোমোজোম বলি, এটা আমাদের প্রত্যেকটা কোষের ক্রোমোজোম সংখ্যা, আমাদের পুরো দেহের ক্রোমোজোম সংখ্যা কিন্তু না। আমাদের প্রত্যেকটা ডিপ্লয়েড কোষে 23 জোড়া ক্রোমোজোম থাকবে। ঠিক আছে, এখন আসো সেটা হচ্ছে যে আমরা মনে রাখবো একটা জিনিস, ওই যে বললাম ওয়াই ক্রোমোজোম সবচেয়ে ছোট, এটা দিয়েই গল্পটা বলা আসলে। যেটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম সবচেয়ে ছোট, কিন্তু ওয়াই ক্রোমোজোমেরই ক্ষমতা চিন্তা করো, সে কিন্তু লিঙ্গ নির্ধারণী ক্রোমোজোম। তাহলে চিন্তা করে দেখো, যদি ওয়াই ক্রোমোজোম না থাকতো তাহলে ছেলে এবং মেয়ে এরকম আলাদা কোনো ব্যাপার হইতো না। অর্থাৎ সবই মেয়ে, অথবা সবই তখন হয়তো মেয়ে নামই হইতো না, অন্য কোনো নাম হইতো। তাহলে ছোট মরিচের ঝাল বেশি, আমরা একটা গল্প শুনি না এরকম, মানে ছোট মানুষ যদি খুব পড়াশোনায় ভালো হয়, কিংবা মুশফিকুর রহিম যখন ডাবল সেঞ্চুরি করে ফেলে, আমরা বলি না যে দেখছো কি অবস্থা, মানুষটা ছোট্ট কিন্তু সে কিন্তু কত বড় কাজ করে ফেলছে। ওয়াই ক্রোমোজোম ইজ জাস্ট লাইক দ্যাট, সে ছোট্ট ক্রোমোজোম কিন্তু তার ফাংশনটা কত ইম্প্যাক্টফুল। দেখবা যে আমাদের সমাজে কিন্তু এরকম অনেক জিনিস প্রচলিত আছে, যেমন আমাদের সমাজে মেয়ে বাচ্চা যদি 2-3টা হয়ে যায়, আমরা কি করি? আমরা দেখা গেল যে আবার ছেলের জন্য অনেক বেশি চেষ্টা করি, এই পীরের কাছে যায়, এই কবিরাজের কাছে যায়, হোমিওপ্যাথি ডাক্তার, এই ডাক্তার সেই ডাক্তার, নানান অবস্থা। কিন্তু বেসিক্যালি লিঙ্গ নির্ধারণের ব্যাপারটায় মানুষের কোনো অবদান নাই। অর্থাৎ পুরুষ মানুষ, তার কাছ থেকে ওয়াই ক্রোমোজোম আসবে কি আসবে না সেটা তো সেই পুরুষ নিজেও জানে না, তাই না? সুতরাং তোমার ওই পীর কিংবা কবিরাজ বা দরবেশ সে কি করে জানবে? এটা কিন্তু আসলে সম্ভব না। এই জন্য এই ধরনের কাজগুলো শিরক, অর্থাৎ আল্লাহর উপরে বিশ্বাস সরাই ফেলা। কারণ লিঙ্গ নির্ধারণের ক্ষমতা তো আসলে আল্লাহর হাতে, সে জেনেটিক্যালি এটাকে কন্ট্রোল করাচ্ছে, জিনগতভাবে ডিটেক্টেড হবে তোমার কোন ক্রোমোজোমটা কখন আসবে। এই জন্য স্ত্রীর কাছ থেকে অলওয়েজ আসবে এক্স ক্রোমোজোম, আর হাজবেন্ডের কাছ থেকে এক্স বা ওয়াই যে কোনো একটা আসতে পারে। আমরা এমনও পেয়েছি যে এক রোগী আসছে, তাদের 11টা ছেলে বাচ্চা হয়েছে, 11টা, 11 মেল বেবিস, বুঝছো? তারা এক মেয়ে চায়, কিন্তু তাদের কোনো মেয়ে এখন পর্যন্ত হয় নাই। ওকে, তাহলে আসলে হবে কিভাবে? কারণ এটা তো তার কন্ট্রোলে না, এটা জেনেটিক্যালি ডিটারমাইন্ড। বুঝতে পারছো? এই জন্যে আমরা অবশ্যই এই ধরনের বিশ্বাস রাখবো না যে কারো পরামর্শে বা কারো সাজেশনে বা ট্রিটমেন্টে আমার আসলে লিঙ্গ নির্ধারণ হবে। ব্যাপারটা আসলে ঠিক না। হ্যাঁ, এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত হবে, এবং যেটা ডিটারমাইন সেটাই আমরা মেনে নেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা দেখলাম যে ওয়াই ক্রোমোজোম আমাদের জন্য কত ইম্পর্টেন্ট। তাহলে চলো দেখি আমরা তোমাদের জন্য আর কোনো ইম্পর্টেন্ট কিছু বলার আছে কিনা। আমার অনেকেই এই চ্যাট বক্সে অনেক কথা লিখছো, আসলে সবকিছু তো আসলে উত্তর দেওয়া যায় না। ভাইয়া, ছেলে মেয়ের ব্লাড গ্রুপ কিভাবে হয়? ব্লাড গ্রুপ তো আমরা ব্লাড গ্রুপ যে চ্যাপ্টার পড়বো সেখানে পড়বো। বেসিক্যালি আমরা যে বললাম, লোহিত কণিকার কোষ ঝিল্লির গায়ে এক ধরনের অ্যান্টিজেন থাকে। সেই অ্যান্টিজেন যার বডিতে এ তার ব্লাড গ্রুপ এ, যার বডিতে বি তার ব্লাড গ্রুপ বি, অনেকের দুইটাই থাকে তার এ বি। তো এর বিস্তারিত আজকে আমার বলার আসলে উচিত না, কারণ এতে অনেকেরই মাথার মধ্যে জ্যাম হয়ে যেতে পারে। আমরা ব্লাড গ্রুপ পড়বো সামনে, তো 16টা ক্লাস করতে গিয়ে আমাদের বায়োলজির সব টপিক সলভ হয়ে যাবে, টেনশন করার কিছু নাই। ঠিক আছে, আচ্ছা, ওকে। এখন আসো, ওকে, ঠিক আছে। টুইন বেবি বা আরো বেশি হয়, তার শুক্রাণু 2টা, এগুলো আজকের টপিক না আসলে। হ্যাঁ, এটা হতে পারে এরকম যে একটা জাইগোট যখন তৈরি হচ্ছে তখন 2টা শুক্রাণু ঢুকে যেতে পারে, আবার ডিম্বাণুটার 2টা নিউক্লিয়াস থাকতে পারে, 2টা নিউক্লিয়াসে নিষিক্ত হয়ে যেতে পারে। হ্যাঁ, এই টুইন বেবি সম্পর্কে আমরা ভবিষ্যতে জানবো। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থাকো, এবং আশা করছি তোমাদের সাথে আরো মাঝে মাঝে এরকম দেখা হবে। এবং সবাই চেষ্টা করবা টপিকটা খুব অল্প সময়ের মধ্যে শেষ করে তোমার অন্যান্য পড়ায় মনোযোগ দিতে, এবং অবশ্যই ডেইলি এক্সামে পার্টিসিপেট করতে, এবং কোয়ালিটিফুল পড়াশোনা করবা। সেটা হচ্ছে নির্দিষ্ট সময় যখন পড়তে বসবা তখন অন্যান্য কাজ থেকে নিজেকে দূরে রাখবা, মোবাইল ডাটা অফ রাখবা, এই মেসেঞ্জারে মানুষের সাথে চ্যাট করা বা টিভি ছেড়ে পড়তে বসা, অন্যান্য মানুষের মধ্যে পড়তে বসা, এই সমস্ত ধরনের কাজ করবা না। 2 ঘন্টা পড়বা, যেটাতে 4 ঘন্টার বেনিফিট তুমি পাবা। ঠিক আছে, এরপরে তুমি বিশ্রাম নিয়ে আবার পড়ায় মনোযোগী হবা। পড়া যখন পড়বা তখন পড়াটাই সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, এতে করে তোমার সময় বাঁচবে, পড়ার কোয়ালিটি ইমপ্রুভ হবে, মনে থাকবে বেশি। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকো, আল্লাহ হাফেজ। ওকে ভাইয়া, ধন্যবাদ। আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে একটা পোল লঞ্চ করতেছি ভাইয়া, তোমরা ওটা একটু দ্রুত অ্যান্সার করো।
ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ।